তো হ্যালো সিএফসিয়ান, চলন ও অঙ্গ চালনার পঞ্চম এবং সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বিগত 4টা ক্লাসে আমরা এই অধ্যায়ের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। তো আশা করি সবার কাছে বইটা আছে। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে লিভার। এখন লিভার কথাটা শুনলে তোমাদের মনে সবসময় কলিজার কথা মনে পড়ে, কিন্তু আজকে আমরা যে লিভারটা পড়বো সেটা ওই লিভার না, মানে যকৃত না আর কি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা যান্ত্রিক কৌশল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে লিভার তো একটা যান্ত্রিক কৌশল, যেটা আমরা ক্লাস 8-এ পড়ছিলাম সম্ভবত, সর্বপ্রথম আর কি ছিল। তো লিভার যেহেতু একটা যান্ত্রিক কৌশল, সেটা বায়োলজিতে কেন? এটা তো ফিজিক্সে থাকার কথা বা ম্যাথে থাকার কথা। তো বায়োলজিতে এই জন্যই ইনক্লুড করা হয়েছে কারণ আমাদের মানব দেহের অনেক অস্থি বা অনেক অঙ্গ প্রত্যঙ্গ এই লিভারের মতো কাজ করে। তো লিভার হচ্ছে একটা যান্ত্রিক কৌশল যার মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি কাজ সম্পাদন করা হয় বা সম্পাদন করার চেষ্টা করা হয়। এই লিভারের মূল 4টা অংশ থাকে। তো প্রথমটা হচ্ছে লিভার বাহু। লিভার বাহু 2 নম্বর অংশটা হচ্ছে লিভার বাহু 2 নম্বর অংশটা হচ্ছে পিভট। 3 নম্বর অংশটা হচ্ছে পিভট। 3 নম্বর অংশ হচ্ছে প্রচেষ্টা। আর সর্বশেষ অংশ বা চতুর্থ অংশ হচ্ছে ভার। এখন এই জিনিসগুলা কি আমরা তো জানি না। দেখো, লিভার হচ্ছে মূলত দণ্ড বা আমাদের অস্থি। কোনো দণ্ড যন্ত্রের ক্ষেত্রে আর মানব দেহের ক্ষেত্রে আমাদের যে অস্থিগুলো আছে সেগুলা লিভারের বাহু হিসেবে কাজ করে। তো কি এটা হচ্ছে কি দণ্ড বা অস্থি। তো পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় মূলত এইখান থেকে এমসিকিউ আসে। তো সেই এমসিকিউর জন্য তোমাদেরকে মূলত এই নিচের 3টা অর্থাৎ পিভট, প্রচেষ্টা, ভর এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। লিভার বাহুটা এখানে এতটাও গুরুত্ব বহন করে না। তো দেখো, অংশগুলা কি আমরা আগে এটা বলছি। পিভট হচ্ছে জয়েন্ট। জয়েন্ট তো বুঝো, জয়েন্ট মানে কি? সংযোগ হওয়ার স্থান। তো এটা মানব দেহের ক্ষেত্রে হয় অস্থি সন্ধি। তো আমাদের যে জয়েন্ট গুলো আছে, ধরো হাত, এই কনুইয়ের জয়েন্ট, এই জয়েন্ট হচ্ছে পিভট। আর কোনো যন্ত্রের ক্ষেত্রে বা যান্ত্রিক কৌশলের ক্ষেত্রে যে বিন্দুটা জয়েন্ট সেটাই হচ্ছে পিভট। এখন এই পিভটটাকে অনেক সময় ফালক্রাম বলা হয়। অন্য রাইটারের বইয়ে হয়তো বা ফালক্রাম উল্লেখ আছে। একটা বোর্ড প্রশ্ন দেখছিলাম আর কি, পিভটের জায়গায় ফালক্রাম শব্দটা ব্যবহার করছে। এরপরে আসো প্রচেষ্টা। প্রচেষ্টা মানে কি? যা প্রচেষ্টা তাই তো চেষ্টা। আর এটাকে ইংরেজিতে বললে অনেকে ভালো বুঝতে পারবা, সেটা হচ্ছে কি এফোর্ট। তো তুমি কোনো কাজ করার জন্য যে বিন্দুতে বল প্রয়োগ করবা সেটাই হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা বা এফোর্ট। এরপরে আসো ভার। ভার মানে তো আমরা বুঝতে পারতেছি যে ওজনটা আমরা তুলবো।
সেটা যে বিন্দুতে থাকবে সেটাই হচ্ছে ভার। বা আরেকভাবে বলতে পারি যে যে বিন্দুতে কাজ হবে, যে বিন্দুতে কাজ হবে সেটা হচ্ছে ভার। এখন লিভারের ক্ষেত্রে এই যে চারটা অংশ, চারটা বলতে মূলত নিচের তিনটা অংশ এক একটা এক এক পজিশনে থাকে। তো এদের পজিশন এবং কাজের উপর ভিত্তি করে লিভারকে মোট 3 ভাগে ভাগ করা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। লেখি ব্যাপারটা, এই পর্যন্ত বুঝতে পারছো? রেকর্ডিং হইতেছে তো। কি কি বললাম? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তো প্রথমে আমরা প্রথম শ্রেণীর লিভারটা একটু বোঝার চেষ্টা করি। সেটা কি? ফার্স্ট ক্লাস। প্রথম শ্রেণীর লিভার। এখন এইখানে অনেক তথ্য আছে, তবে আমাদের মূলত চারটা জিনিস মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে এই লিভারের পিভট, ভার আর প্রচেষ্টা কোন কোন অবস্থানে আছে। এইটা থেকে অনেক জটিল এমসিকিউ আসে এবং আমরা এটা ভুল করি। তো এই কনসেপ্টটা একটু বুঝতে হয়, এটা মুখস্থের বিষয় না। না বুঝে যদি মুখস্থ করতে যাও তাহলে এটা মুখস্থ রাখতে পারবে না। আজকে শিখছ, একটু পরে ভুলে যাবে। তো প্রথমত অবস্থানগুলো শিখতে হবে এবং একটা যান্ত্রিক উদাহরণ শিখতে হবে আর একটা মানব দেহের উদাহরণ শিখতে হবে। তিনটা গেল। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর লিভারের একটা মূল কথা থাকে যেটার কাজ সম্পর্কে, ওই লাইনটা শিখতে হবে। তো এই চারটা জিনিস। তো প্রথমে আমি কিভাবে পড়াবো তোমাদেরকে? অনেকে অনেক ভাবে পড়ায়, তবে আমি যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে প্রত্যেক শ্রেণীর লিভারের একটা কইরা উদাহরণ আমরা আগে শিখব। ওই উদাহরণ থেকে আমরা পিভট, ভার এবং প্রচেষ্টা কোথায় আছে সেটা বের করব। তাহলে আমাদের আর মুখস্থ করা লাগবে না। তারপর আমরা মানব দেহের উদাহরণ দেখব, তারপর মূল কথা। তো দেখো, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কেচি। কেচি, কেচি অনেক সময় কি বলে? কেচি, কাঁচি। তো দেখো, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। এখন কাঁচি বললে অনেকে ঘাস কাটার কাঁচি মনে করতে পারো, এটা সেই কাঁচি না। তো আমরা আঞ্চলিক ভাষায় এইটাকে কেঞ্চি বলি। তো চুল কাটা যেটা সেটাই। তো দেখো, আমি যদি ওই কাঁচির চিত্রটা আঁকি তাহলে কিরকম হয় ব্যাপারটা? একটা বাহু আর একটা এরকম বাহু, এটা এরকম গোল থাকে, এটা এরকম গোল থাকে। ধরো এটা একটা কাঁচি, নর্মাল আর কি, এত সুন্দর হয় না আমিও জানি, এক একটা কাঁচি। তো এইখান থেকে আমরা এই প্রথম শ্রেণীর লিভারের পিভট, ভার এবং প্রচেষ্টাটা বের করব। তো দেখো, আমি বলছিলাম পিভট মানে কি? পিভট মানে হচ্ছে জয়েন্ট। তো তোমরাই বলো এখানে জয়েন্ট কোনটা? জয়েন্ট বা সন্ধি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে পিভট। আর প্রচেষ্টা কোনটা? প্রচেষ্টা মানে কি? চেষ্টা, বা যে বিন্দুতে তুমি কাজ করার জন্য বলটা প্রয়োগ করবা। তো দেখো, নরমালি আমরা কেচি কিভাবে ধরি? এইখানে আমরা ধরি, জাস্ট এরকম করি। আমার কাছে ছিল, একটু দেখাই। এই দেখো, কেচি আমরা ধরছি, এইখানে আমরা বলটা প্রয়োগ করতেছি। এটা হচ্ছে জয়েন্ট। আর কাজটা হইতেছে কোন বিন্দুতে? এই বিন্দুতে আঙ্গুল কেটে যাবে। তো এটা হচ্ছে কি? কাজ, চেষ্টা করতেছি কাজ করার এই বিন্দুতে, জয়েন্ট।
আর কাজ হইতেছে। তো আমি বলছিলাম জয়েন্ট হচ্ছে পিভট, আর যে বিন্দুতে আমরা চেষ্টা করব কাজ করার চেষ্টা করব, সেটাই হচ্ছে কি প্রচেষ্টা। পিভট পাইলাম, প্রচেষ্টা পাইলাম। আর কোন বিন্দুতে কাজটা হয়? এই বিন্দুতে। তার মানে এটা হচ্ছে ভার। তোমাকে এমসিকিউতে প্রশ্ন দেবে, নিচের কোন অপশনটি প্রথম শ্রেণীর লিভারের জন্য সঠিক? তোমাকে এগুলা উলট পালট করে দিবে, পিভট আগে দিবে, ভার পরে দিবে, মানে এরকম কনফিউজিং অপশন। তো তুমি তখন জাস্ট একটা এক্সাম্পল চিন্তা করবা, ওইখান থেকে বের করবে, বুঝছো? তো এখন আমরা যান্ত্রিক উদাহরণ দেখলাম, এরপর আমরা মানবিক উদাহরণ দেখব। মানবিক বলতে আর্টস না, কিন্তু মানুষের দেহের যে উদাহরণ সেটাকে আমি মানবিক উদাহরণ বলতেছি। তো দেখো, মানুষের ক্ষেত্রে মানুষের যে করোটি আর প্রথম কশেরুকা অর্থাৎ অ্যাটলাসের সংযোগ স্থল থাকে, সেইখানে প্রথম শ্রেণীর লিভার দেখা যায় বা ফার্স্ট ক্লাস লিভার দেখা যায়। আমি যদি একটু আঁকার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে নাক, মাথা আর কি। তো দেখো এইটা মানুষের মাথা আঁকলাম, ধরো জাস্ট মানুষ ইমাজিন আর কি, হয় নাই যদিও। তো এখানে কি থাকে? মেরুদণ্ড। তো মেরুদণ্ড আর করোটির মধ্যে একটা সংযোগ স্থল থাকে। আর আমরা যখন মাথা নাড়াই, তখন আমাদের কোন পেশিটা মাথা নাড়াইতে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই ঘাড়। দেখো আমরা নামাইতেছি, উঠাইতেছি, ঘাড়ের যে পেশিগুলো আছে সেই পেশিগুলাই আমাদের মাথা নাড়াইতে সাহায্য করে। আর আমাদের জয়েন্ট কোথায়? মেরুদণ্ড আর যে করোটি অর্থাৎ খুলি আর মেরুদণ্ডের মধ্যে একটা জয়েন্ট আছে। আর মাথা যে উঠাইতেছি ঘাড়ের পেশির সাহায্যে, কোনটুকু উঠাইতেছি আমরা? মূলত যে মুখমণ্ডলীয় যে অংশটা আছে সেটাই তো মূল ওজন আমাদের মাথা। তো আমরা ঘাড়ের পেশির সাহায্যে এই মুখমণ্ডলীয় ওজনটা ওঠানামা করাইতে পারি। তো দেখো আমি বলছিলাম কি, যেটা জয়েন্ট সেটাই হচ্ছে পিভট। তো জয়েন্ট কোথায়? মাঝখানে। এটা হচ্ছে পিভট, মাঝখানে। এরপরে দেখো, যে অংশে আমরা কাজ করি বা যে অংশ দ্বারা আমরা বল প্রয়োগ করার চেষ্টা করি, অর্থাৎ প্রচেষ্টা করি, অর্থাৎ এফোর্ট দেই, সেটাই হচ্ছে প্রচেষ্টা। তো এই ক্ষেত্রে আমরা কোন পেশি দ্বারা বলটা প্রয়োগ করছি? অবশ্যই ঘাড়ের পেশি। তো ঘাড়ের পেশিটা কোথায় আছে? এই যে মেরুদণ্ডের পিছনে এক কিনারা, অর্থাৎ পিভটের সাইডে। তার মানে মাঝখানে থাকে পিভট, এই সাইডে থাকে প্রচেষ্টা। আর আমরা বলছিলাম যে বিন্দুতে কাজ হয় বা যে বস্তুটাকে উঠানো হয় বা যেখানে কাজ করার চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে ভার। তো দেখো এখানে ভার কোনটা? এইটা দ্বারা আমরা প্রচেষ্টা করছি, এটা হচ্ছে পিভট। আর এই যে মাথার সামনের অংশটুকু আছে সেটাই আমাদের কাজ করার জায়গা, বা এইটা আমরা ওঠানোর জন্য মূলত কাজটা করছি। এই জন্য এইটা হচ্ছে ভার, অর্থাৎ ভার। দেখছো কেচির ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল, অর্থাৎ সকল প্রথম শ্রেণীর লিভারে ভার, পিভট, প্রচেষ্টা এই ক্রমে থাকে। পিভট থাকে মাঝখানে, এক সাইডে থাকে প্রচেষ্টা, এক সাইডে থাকে ভার। আশা করি বুঝতে পারছো মানব দেহের উদাহরণটা। এরপরে আমরা একটা মূল কথা শিখব প্রথম শ্রেণীর লিভারের। সেটা হচ্ছে অল্প বল প্রয়োগে বেশি তো এইটা হচ্ছে আমাদের
প্রথম শ্রেণীর লিভারের মূল কথা, অর্থাৎ অল্প বল প্রয়োগ করেও আমরা বেশি কাজ সম্পাদন করতে পারি। এইরকম ভাবে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভারেরও কিছু মূল কথা আছে, ওইগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। আরেকটা কথা সেটা হচ্ছে এই লিভারটা মানব দেহে খুব কম পাওয়া যায়, আর যা খুব কম পাওয়া যায় সেটাই কি দুর্লভ। যদিও আমরা কশেরুকা অর্থাৎ অ্যাটলাস এবং করটির উদাহরণটা দেখলাম, তবুও আমাদের দেহে খুব কম পরিমাণেই প্রথম শ্রেণীর লিভারটা আছে। অর্থাৎ যেহেতু খুব কম পরিমাণ পাওয়া যায় সেটা দুর্লভ, আর যদি বেশি পরিমাণে পাওয়া যেত সেটা কি হইতো, সুলভ। তো দেখো এগুলো তোমরা বিপরীত অর্থ জানো। ক্যামেরা চলতেছে। আমরা প্রথম শ্রেণীর লিভারটা শেষ করলাম, এইখানে আর কোনো নাই, শেষ। এখন আমরা পড়ব পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণীর লিভার বা সেকেন্ড ক্লাস লিভার। কি সেকেন্ড ক্লাস লিভার? তো প্রথমে চারটা জিনিস পড়তে হবে। প্রথমে আমরা কি করব, যান্ত্রিক উদাহরণ। এখন দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি। তা আমাদের যে প্রচলিত ঠেলাগাড়ি আছে সেইগুলা কিন্তু না, মূলত ট্রলি। দেখো না, ট্রলি বিভিন্ন সুপার মার্কেটে ট্রলি বহন করা হয়, ওইগুলাকে আমাদের বইয়ে ঠেলাগাড়ি হিসেবে উল্লেখ করছে। জানি না তারা আমাদের প্রচলিত ঠেলাগাড়ি দেখছি কি দেখছে না। তো যাই হোক, তো ঠেলাগাড়ি তো নাই আমার কাছে, না হলে আইনা দেখাইতাম আর কি। তো আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে ধরো ঠেলাগাড়ির চাকা, এটা হচ্ছে বাহু। বাহু বুঝছো তো? আর এখানে তুমি আর কি কাজ করতেছো, মানে তুমি এটা হাত দিয়া উঠানোর চেষ্টা করতেছো, এটা হচ্ছে তুমি। যদিও ছোট হয়ে গেছো, ব্যাপার না। তো এটা হচ্ছে আমাদের ঠেলাগাড়ির চাকা, আর এইখানে ধরো তুমি একটা জিনিস নিয়ে যাইতেছো, বুঝতে পারছো তো? চাকা, এটা হচ্ছে তোমার যে মাল আছে, জিনিস, আর এটা হচ্ছে তুমি। এইখানে তুমি বল প্রয়োগ করতেছো। তা আসো এখানে তোমরা আমার সাথে সাথে বের করার চেষ্টা করো তিনটা অংশ, পিভট, ভার আর প্রচেষ্টা। তো তোমরা বলো এখানে পিভট কোনটা? যেটা এই জয়েন্ট সেটাই হচ্ছে পিভট, অর্থাৎ এই চাকাটা হচ্ছে পিভট। পিভট। প্রচেষ্টা কোনটা? প্রচেষ্টা আমরা যে বিন্দুতে বল প্রয়োগ করি সেটাই হচ্ছে প্রচেষ্টা। তো দেখো তুমি এখানে কোন বিন্দুতে বল প্রয়োগ করতেছো? একেবারে প্রান্তের সাইডে, অর্থাৎ এক কিনারে। তো এই প্রচেষ্টাটা কি এক সাইডে প্রচেষ্টা। তো যেহেতু আমরা মূলত তিনটা বিষয় বের করি, তো তোমরা বুঝতেই পারতেছ যে বাকি যে বিষয়, বাকি যে হার, সেটা কোথায় হবে? মধ্যেই হবে। তারপরেও তোমরা যদি চিত্র দেখো তাহলে বুঝতে পারবা এইটা হচ্ছে পিভট, আর মেইন আমরা কাকে উপরে তোলার চেষ্টা করতেছি? এই বস্তুটাকে। আর এই বস্তুটা এই সম্পূর্ণ লিভারের মধ্যে অবস্থিত। অর্থাৎ এই দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা থাকে পিভট আর প্রচেষ্টার মাঝখানে। অর্থাৎ তোমাকে যদি এমসিকিউতে বলে যে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য, তখন তুমি ভারটা দেখবা মাঝখানে, আর প্রচেষ্টা এক সাইডে, পিভট এক সাইডে। আশা করি বুঝতে পারছো। তা এখন দেখো আমরা একটা মানে যান্ত্রিক উদাহরণ পড়লাম, এখন আমরা পড়ব মানবিক উদাহরণ। ঠিক আছে। তো দেখো এইটার মানুষের দেহে উদাহরণ হচ্ছে আমাদের পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ানো। কেমন? দেখো এটা যদি আমাদের পা হয় এরকম, এটা হচ্ছে ভূমি, ফ্ল্যাট। তুমি এই যে এই বিন্দুতে ভর করে তুমি দাঁড়ায় আছো, ব্যাপারটা তো বুঝতে পারছো? এইটা হচ্ছে ফ্ল্যাট ভূমি, আর তুমি পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ায় আছো। তো এখন চিন্তা করো এখানে কোনটা কোন সাইডে থাকবে। তো দেখো এখানে
জয়েন্ট কোনটা? জয়েন্ট এই যে এই বিন্দুটা জয়েন্ট, তুমি এই বিন্দুর উপর ভর করে কি নাড়াচাড়া করতে পারো, তুমি হয়তো আর একটু উপরে উঠাইতে পারো অথবা আর একটু নিচে নামাইতে পারো তোমার দেহটাকে। অর্থাৎ কি জয়েন্ট এই বিন্দু, জয়েন্ট মানে কি পিভট। অর্থাৎ প্রথমে হবে পিভট, পিভট। এরপরে তুমি যে পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছো, তুমি মূলত শক্তিটা কোথা থেকে প্রয়োগ করছো? অবশ্যই এই যে গোড়ালির দিকে যে গোড়ালির দিকের যে পেশি আছে আর টেন্ডন আছে, এই দুইটা মিলে তুমি শক্তি প্রয়োগ করছো, গোড়ালির দিকের পেশি আর টেন্ডন। যদিও পায়ের কিছু অংশ সাহায্য করছে, তবে মেইনলি আমরা এখান থেকে শক্তিটা প্রয়োগ করছি। যদি বিশ্বাস না হয় নিজে করে দেখতে পারো। তো এই যে গোড়ালির দিকের পেশি, এইটাকে বলা হয় কাফ পেশি। এটা একটা নতুন ইনফো, আগে করো নাই। গোড়ালির যে পেশি থাকে তাকে বলা হয় কাফ পেশি। তো দেখো আমরা এইটা হচ্ছে জয়েন্ট পাইলাম, আর আমাদের একেবারে যে এক পার্শ্বে যে পেশিটা আছে অর্থাৎ কাফ পেশি, কাফ পেশি আর এখানে কিছু টেন্ডন থাকে। এই কাফ পেশি আর টেন্ডন মিলে যে বলটা প্রয়োগ করে, সেই বলটা প্রয়োগের ফলে তুমি তোমার দেহটাকে উপরে উঠাইতে পারছো। তো এটা ছিল পিভট। আর আরেক পাশে আমরা কি পাইলাম? যেটা দ্বারা তুমি কাজ করছো বা যে বিন্দুতে তুমি কাজ করার জন্য বল প্রয়োগ করছো, অর্থাৎ এটা কি চেষ্টা করছো, এটা হচ্ছে প্রচেষ্টা। তো আরেক সাইডে পাইলাম প্রচেষ্টা। তো দেখো এখন পরেরটা তো তোমরাই বলতে পারো, এক সাইডে পাইলাম কি পিভট, আরেক সাইডে প্রচেষ্টা। আরেকটা বিষয় আছে, সেটা কি ভার। তো ভারটা অবশ্যই মাঝখানে হবে। তো তুমি যদি চিত্র থেকে বুঝতে চাও তাহলে দেখো, তুমি যখন এভাবে দাঁড়াইবা তোমার পায়ের আঙ্গুলের উপর ভর করে, তখন পিভটটা এক সাইডে থাকবে, ভারটা মানে তোমার ভার না, প্রচেষ্টাটা আরেক সাইডে থাকবে। আর তোমার যে সম্পূর্ণ দেহের ওজন সেটা এই যে এই মাঝখান বরাবর ক্রিয়া করবে। আমার কথা যদি বিশ্বাস না হয় নিজে এখন দাঁড়ায় দেখো। তো মাঝখান বরাবর যেহেতু ক্রিয়া করবে, অর্থাৎ আমরা পড়ছিলাম যে বিন্দুতে কাজ হবে বা যে অংশটুকু আমরা উত্তোলন করব সেটাই কি ভার। অর্থাৎ ভারটা থাকবে কি মাঝখানে। ওই ঠেলাগাড়ি ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস দেখছিলাম। এটা হচ্ছে এক সাইডে পিভট আর এক সাইডে প্রচেষ্টা, আর ভারটা হচ্ছে মাঝখানে। আর এইটাই মূলত দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য। তো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছি অবস্থান, যান্ত্রিক উদাহরণ আর মানবিক উদাহরণ। তো একটা জিনিস হচ্ছে এখন বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই দ্বিতীয় শ্রেণীর লিভারের মূল কথা। তো মূল কথা হচ্ছে যে সামান্য প্রচেষ্টায় অনেক ওজন উপরে তোলা যায়। তো বুঝতে রাখলে ভালো হয়, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায়। তো আমরা দেখছিলাম কি আমরা পায়ের আঙুলের উপর ভর করে আমাদের পুরো দেহটাকে উপরে তুলতে পারতেছি। অর্থাৎ আমরা অল্প বল প্রয়োগ করে বা সামান্য প্রচেষ্টায় দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে অনেক বেশি ওজনকে উপরে তুলতে পারি। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মূল কথা হচ্ছে সামান্য প্রচেষ্টায় বেশি বলকে মানে সামান্য বল প্রয়োগ করে অনেক ওজনকে উপরে তোলা। খেলাগাড়ির ক্ষেত্রেও কিন্তু সেমটা দেখছিলাম, বুঝছো? তো এরপরে আসো আমরা তৃতীয় শ্রেণীর লিভার অর্থাৎ থার্ড ক্লাস লিভারে শিফট করি। সেকেন্ড, থার্ড।
থার্ড ক্লাস লিভারের বাস্তব মানে যান্ত্রিক উদাহরণ হচ্ছে একটা নেইল কাটার। উদাহরণ হচ্ছে নেইল কাটার। তো লিভারের ক্ষেত্রে আমরা কয়টা অংশ দেখব? তিনটা, পিভট, ভার এবং প্রচেষ্টা। তো পিভট মানে কি? জয়েন্ট। আর ভার মানে যে বিন্দুতে কাজ করবে সেটা। তো দেখো এইখানে আমরা কোন বিন্দুতে কাজটা সম্পাদন করব? সেটা হচ্ছে এই বিন্দুতে, একেবারে সাইডে তো ব্লেডটা থাকে, এই ব্লেড দিয়েই তো আমাদের নখটা কাটা হয়। নেল কাটার ছিল, কোথায় রাখছি ঠিক মনে নাই, দেখাইতাম। তোমরা তো চিনো, তো প্রবলেম নাই। তো এটা হচ্ছে ব্লেড, আর এইখানেই মূলত কাজটা করা, মেইন কাজটা করা হয়। তো এটা কি? অবশ্যই ভার। তো দেখো জয়েন্টটা দেখা তোমাদের মনে হইতে পারে যে পিভটটা মাঝখানে, তবে সেটা কিন্তু না। পিভট মাঝখানে কিন্তু অন্য শ্রেণীর লিভারে আমরা যে বলটা প্রয়োগ করি এইরকম, সেটা কোনাকুনি ভাবে আসে। কোনাকুনি ভাবে আইসা এই পিভটের আরো এইদিকে ক্রিয়া করে। যদি একটু বাড়ায় দেই, দেখো এইদিকে, অর্থাৎ আমরা যে বলটা প্রয়োগ করি, যে কাজ করার জন্য যে চেষ্টাটা করি, সেটা কিন্তু পিভটের সামনে এবং ভারের কি পেছনে। অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা থাকে ভার এবং পিভটের মাঝখানে। তো ভারটা কোথায়, না সরি, প্রচেষ্টা কোথায়? মাঝখানে। তো তোমরা এখন বুঝতেই পারছো দুইটা এলিমেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, পরবর্তী যে উপাদানটা আছে সেটা অবশ্যই এই পাশে হবে। অর্থাৎ ভার, প্রচেষ্টা এবং এই সাইডে জয়েন্টটা সেটা হচ্ছে কি? পিভট। অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভারে বা থার্ড ক্লাস লিভারে ভার থাকে এক সাইডে এবং পিভট থাকে আরেক সাইডে এবং মাঝখানে থাকে প্রচেষ্টা। তো এটা আমরা একটা যান্ত্রিক উদাহরণ দেখলাম। এখন আমরা একটা মানবিক উদাহরণ দেখব। তো মানবিক উদাহরণটা এই ক্ষেত্রে খুবই সিম্পল। দেখো এটার মানবিক উদাহরণ হচ্ছে হাত দিয়ে কোনো কিছুকে তোলা। আমরা এখন তৃতীয় শ্রেণীর লিভারের মানবিক উদাহরণটা দেখব। তো এটাও অনেক সহজ একটা উদাহরণ। দেখো দেখা যায়, আশা করি দেখা যায়, আমি যখন কোনো একটা কিছুকে উঠানোর চেষ্টা করি, তবে এরকম ভাবে দেখানো যায় না, আইকাই দেখাই। দেখো এটা হচ্ছে হাত, এটা হচ্ছে কনুই। এটা হচ্ছে তোমার হাত, তুমি কিছু একটাকে তোলার চেষ্টা করতেছো, তো অবশ্যই তুমি সেটাকে হাত দিয়ে ধরবা। অর্থাৎ তোমার যে মূল যে বস্তুটা তুমি তুলবা সেটা হাতে থাকবে। আর এটা কি? জয়েন্ট। এটা হচ্ছে কনুই আর জয়েন্ট। আর তুমি কোন মাসেলটা দ্বারা বল প্রয়োগ করবা, এই মাসেলটা একটু বড় হবে, বাইসেপস। এটা কি? এই মাসেলটা দ্বারাই তো তুমি কোনো একটা কিছুকে তুলবা। অর্থাৎ দেখো আমাদের যে ভার সেটা কি? এক সাইডে, অর্থাৎ ভার। এরপরে আমাদের যে প্রচেষ্টাটা আছে সেটা কি? জয়েন্টের একটু বাইরে, কিন্তু আমাদের বাইসেপসটা কোন ওয়েটটা একটু আরেকটু মাস্ক একটু মানে ভিতরের দিকে আর কি। তো এই জন্য আমাদের যে প্রচেষ্টাটা আছে সেটা থাকবে মাঝখানে, আর যে জয়েন্ট অর্থাৎ কনুই অর্থাৎ পিভট সেটা থাকবে আরেক প্রান্তে। তো দেখো আমরা যে নেইল কাটারের উদাহরণটা দেখলাম, সেম ভাবে মানবিক উদাহরণের ক্ষেত্রেও এক সাইডে ভার, আরেক সাইডে পিভট, আরেক সাইডে প্রচেষ্টা। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারের উপাদানগুলা বিন্যস্ত থাকে।
এরপরে আমরা কি শিখব? মূল কথা। এই তৃতীয় শ্রেণীর লিভারের মূল কথাটা হচ্ছে দ্রুত গতির সঞ্চালন। দ্রুত গতির সঞ্চালন কেন? আমরা হাত অনেক বেশি ফাস্ট মুভমেন্ট করাইতে পারি, এই জন্য তৃতীয় শ্রেণীর লিভারের যে মূল কথা সেটা হচ্ছে বা মূল বৈশিষ্ট্য সেটা দ্রুত গতির সঞ্চালন। এর মাধ্যমে আমরা আমাদের লিভার শেষ করলাম। এইখান থেকে অনেক এমসিকিউ আসে কনফিউজিং, তো যদি না বুঝো তাহলে কিন্তু পারবা না, মুখস্থ কইরা পার পাওয়া এখানে একটু কঠিন। তো এখন আসো আমরা পরবর্তী টপিকে শিফট করি, সেটা হচ্ছে হাঁটুর মধ্যে বা হাঁটুর পাশে যে পেশিগুলা কাজ করে সেগুলো। আমি যদি বইটা উঠাই, তো এখানে একটা নতুন শব্দ পাবা। আমরা টেন্ডন পড়ছিলাম এবং লিগামেন্ট পড়ছিলাম। লিগামেন্ট যুক্ত করত দুইটা হাড্ডিকে, আর টেন্ডন যুক্ত করে একটা মাংসপেশি আর একটা হাড্ডিকে। এই যে টেন্ডন আছে, টেন্ডনের অপর নাম হচ্ছে কন্ডরা। তো যেখানে কন্ডরা কথাটা পাবা তুমি বুঝবা সেখানে কি টেন্ডন সম্পর্কিত কিছু বলা হয়েছে, অথবা সেইখানে টেন্ডন আছে, যাই কন্ডরা তাই টেন্ডন, একটা সিনোনিম আর কি। তো দেখো, এরপরে একটু তোমাদেরকে আগেই পড়াইছি, যেমন হাঁটুতে 4টা অস্থি থাকে। কিভাবে 4টা অস্থি সেটা আমার চেয়ে ভালো তোমরা পারার কথা। এটা হচ্ছে হাঁটু, হাঁটুর উপরে থাকে কি ফিমার, ভালো করে আঁকি লাগবে, হচ্ছে ফিমার, এটা হচ্ছে হাঁটু। এর বাইরে একটা মোটা অস্থি থাকে, সেটা কি টিবিয়া, আর চিকন একটা অস্থি থাকে সেটা হচ্ছে ফিবুলা। এটা ধরো আমাদের পা। তো এটা হচ্ছে হাঁটু অর্থাৎ প্যাটেলা, এটা হচ্ছে ফিমার মানবদেহের সবচেয়ে বড় অস্থি, আর এটা হচ্ছে মোটাটা, এটা হচ্ছে টিবিয়া, আর চিকনটা হচ্ছে ফিবুলা, আর এটা আমাদের পা। তো এখানে জাস্ট বলা ছিল যে হাঁটুর মধ্যে 4টা অস্থি থাকে, তো কিভাবে যুক্ত থাকে সেগুলা দেখাইলাম। আর প্যাটেলাটাকে হাঁটুর টুপি বলা হয়, এটা আমরা আগেও বলছি। তো দেখো, এখন আমরা পড়ব মূলত এই হাঁটু সহ সমস্ত যে পাটা আছে, এই পাটাকে বাঁকাইতে এক ধরনের পেশি কাজ করে, আর সোজা করতে এক ধরনের পেশি কাজ করে। তো বাঁকাইতে যে পেশি কাজ করে, ধরো তুমি কিভাবে বাঁকাবা, এটা তো পিছনের দিকে বাঁকাইতে হয়। যখন আমরা বাঁকাবো তখন আমাদের যে উরু আছে, আমাদের ফিমার সংলগ্ন যে ঠ্যাঙ্গের অংশটুকু, তাকে কিন্তু আমরা উরু বলি, অনেকে বলে উরাত, অনেকে তো ঠ্যাং বলে আর কি। আবার একটা কথা আছে সেটা বলে কি রান। তো সবগুলো একই, অর্থাৎ এই যে ফিমার সংলগ্ন অংশ, এইখানে আমাদের কোমর থাকে। কোমর থেকেই তো শুরু হয়েছে, কোমরের পর থেকে পা পর্যন্ত আমরা পড়তেছি। দেখো, এই যে উরুর অংশটুকু আছে, এই উরুর পিছনের দিকে যে মাসেলগুলো আছে, মাসেল দ্বারা পূর্ণ করলাম। তো এই উরু পিছনের দিকে যে মাসেলগুলো আছে, সেগুলা আমাদের পাটাকে বাঁকাইতে সাহায্য করে। আর সামনের দিকে যে মাসেলগুলো আছে, সেগুলো আমাদের পাকে সোজা করতে সাহায্য করে। অন্যভাবে আমরা বলতে পারি, উরুর পেছনের দিকের মাংসপেশিগুলা আমাদের পাকে সংকুচিত করে, আর উরুর সামনের দিকের পেশিগুলা আমাদের পাকে প্রসারিত করে। এই যে সংকুচিত করে যে পেশিগুলা, এগুলাকে একত্রে হ্যামস্ট্রিং পেশি বলা হয়। হ্যামস্ট্রিং মাসেল। আর এই যে প্রসারিত করে,
এইগুলোকে বলা হয় কোয়াড্রিসেপস মাসল। কোয়াড্রিসেপস মাসল এইগুলা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো মেইন কথা এখানে মনে রাখবা যে যেগুলা হ্যামস্ট্রিং সেগুলা উরুর পেছন দিকে, আর যেগুলা কোয়াড্রিসেপস সেগুলা সামনের দিকে। এইগুলো মুছে দিই কারণ এইগুলো অনেক প্রকারভেদ আছে। তো মূলত আমাদের যে হ্যামস্ট্রিং পেশি আছে সেটা তিনটা। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, আরেকটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, আরেকটা সেমি টেন্ডিনোসাস। বই আছে, লেখা না বুঝতে পারলো সমস্যা নেই, সুন্দর একটা চিত্র দেওয়া আছে, এইখান থেকে বুঝতে পারো। আমার কাছ থেকে শুধুমাত্র বেসিকটা অর্জন করো। ক্যামেরা চলে? হ্যাঁ চলে। তো দেখো এটার নাম বাইসেপস ফিমোরিস কেন হইল? আমরা কি করছিলাম, বাইসেপস কোনটা? এইটা, এটা হচ্ছে আমাদের হিউমেরাসের বাইসেপস, নর্মাল বাইসেপস যেটাকে গণ্য করা হয়। আর যে বাইসেপসটা, দেখো বাইসেপসের একটা কাজ কি, সেটা বাহুকে সংকুচিত করে। আমাদের যে হিউমেরাসের বাইসেপসটা ছিল সেটা কি সংকুচিত করছে, অর্থাৎ একটা ফ্লেক্সর পেশি। আর এইখানেও দেখো সেম ভাবে এই মাসেলটা আমাদের পাকে সংকুচিত করতে সাহায্য করে, বা বলা যায় যে সংকুচিত করতে মুখ্য ভূমিকায় পালন করে। তো দেখো এই যে মাসেলটা যেটা সংকুচিত করে সেটা সবচেয়ে বড় অস্থি ফিমারের সাথে সংযুক্ত, এই জন্য এটার নাম হয়েছে বাইসেপস ফিমোরিস। আর পরেরটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, এটা হয়তো বা অর্ধেক মানে ঝিল্লির সাথে বা মেমব্রেন বা ত্বকের সাথে আবৃত। সেমি টেন্ডিনোসাস, টেন্ডি কথাটা আসছে টেন্ডন থেকে, অর্থাৎ এইটা অর্ধেকটা টেন্ডনের সাথে যুক্ত। এখন দেখো এইখানে কিন্তু আমি জাস্ট বুঝাইতেছি যে অবস্থানটা কোনটা, এইখানে কোন মাসেল, এইগুলা তোমাদের দরকার নেই, আর বইও ভালো করে দেওয়া নাই, তো এগুলো আসবে না। জাস্ট মনে রাখা উচিত যে কোনগুলা হ্যামস্ট্রিং পেশি। এরপরে দেখো এগুলা কোমরের, যা কোমর তাই কি শ্রোণীচক্র। তা আমরা আগে পড়ছিলাম যে শ্রোণীচক্রে মূলত তিনটা অস্থি থাকে, যেগুলো আমাদের জন্মের সময় আলাদা আলাদা থাকে এবং পরবর্তীতে জোড়া লাগে। সেগুলো কি? ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। তো এই কোমরের মধ্যে এক সাইডে থাকে ইলিয়াম, মাঝখানে থাকে ইসচিয়াম এবং আরেক সাইডে থাকে পিউবিস। এই যে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস, এইগুলা ইসচিয়াম থেকে উৎপন্ন হয়। একটু একত্রে করে দিলাম, এখানে হচ্ছে ইসচিয়াম, অর্থাৎ শ্রোণীচক্রের যে মধ্যবর্তী অস্থি সেইগুলা থেকে এই হ্যামস্ট্রিং পেশিগুলো উৎপন্ন হয়। শেষ হয় কোথায়? সেটা হচ্ছে যেই দেখো ফিমারের পেছন দিয়ে টিবিয়ার মধ্যে এসে শেষ হয়। এখানে এই পেশিগুলো এইভাবে এই টিবিয়ার সাথে যুক্ত। তো আমরা এইগুলোর ক্ষেত্রে বলতে পারি কি, যে ইসচিয়াম থেকে টিবিয়া, অর্থাৎ ইসচিয়ামে উৎপন্ন ফিমারের পিছন দিক দিয়া হয়ে, মানে পিছন দিক দিয়া সংযুক্ত হয়ে টিবিয়ায় এসে শেষ হয়, অর্থাৎ ইসচিয়ামে উৎপন্ন এবং টিবিয়ায় শেষ। কোনগুলা? হ্যামস্ট্রিং পেশি। তো এইখান থেকে আরো কিছু আছে,
এইটা বুঝতে গেলে একটু মুছতে হবে, এই ব্যাপারটা একটু জটিল ভাবে লেখা, গোছানো নাই আর কি বই, এই জন্য এটা একটু ভালো করে বুঝো, লেখলাম না, এটা দেখতে লাগবে। তো দেখো আমাদের পা তো সামনের দিকে, এই যে এইখানে এইখানে কিন্তু একটু দেখবা, যারা ছেলে আছো বিশেষ করে তাদের স্পষ্ট, আমারও আছে, এইখানে এই মাসেলটা একটু উঁচা থাকে, মানে হাঁটু, এটা হচ্ছে হাঁটু, হাঁটুর পিছন দিকে যদি এরকম না একটু মানে এরকম, তো এই মাসেলটা কিন্তু একটু উঁচু থাকে, তো এটাকে হাঁটুর ডিম বলা হয়। কি? হাঁটুর ডিম। এর আরেকটা নাম হচ্ছে গুলি। সরি, এখানে হাঁটু না, পায়ের ডিম হবে। অর্থাৎ আমাদের যে হাঁটুর পিছন দিকে এই যে উঁচু অংশটা আছে সেটাকে বলা হয় হাঁটুর ডিম, বা সরি পায়ের ডিম বা গুলি। পায়ের ডিম বা গুলি এটা উৎপন্ন হয় কোথা থেকে? এটা উৎপন্ন হয় ফিমারের কন্ডাইল থেকে। এখন আমরা যখন ফিমার পড়ছিলাম তখন আমরা ফিমারের কন্ডাইল চিনছিলাম। কন্ডাইল কয়টা থাকে? 4টা। এই দেখো এইদিকে যে উঁচু উঁচু 2টা অংশ আছে এইগুলাকে বলা হয় কন্ডাইল। এগুলো উপরেও আছে আবার নিচেও আছে। এই যে পায়ের ডিম বা গুলি, এইটা ফিমারের এই যে নিচের নিচের দিকের কন্ডাইল, সেই কন্ডাইল থেকে উৎপন্ন হয়। তো এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা গিয়ে এই যে কন্ডাইল সংলগ্ন অবস্থায় উৎপন্ন হয়। তো এখন আমরা দেখার বিষয় যে শেষ হয় কোথায়? পায়ের ডিম বা গুলি এটা উৎপন্ন হয় ফিমারের নিচের দিকের কন্ডাইল থেকে। তো শেষ হয় কোথায় এটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে আমাদের যে গোড়ালির মধ্যে একটা হাড্ডি থাকে, অস্থি থাকে, একে বলা হয় কি? গোড়ালি অস্থি। তো গোড়ালি অস্থির কিছু অপর নাম আছে। একটা হচ্ছে ক্যালকেনিয়াস, অর্থাৎ গোড়ালির মধ্যে যে অস্থিটা থাকে তাকে বলা হয় গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস। আর অবশ্যই যেখানে অস্থি থাকবে আর মাংস বেশি থাকবে সেখানে টেন্ডন থাকবেই। অর্থাৎ গোড়ালি অস্থি যেহেতু নাম হচ্ছে ক্যালকেনিয়াস, তাই এইখানে যে টেন্ডনটা থাকে সেটাকে বলা হয় ক্যালকেনিয়ান টেন্ডন। কি? এটা কিন্তু ওই পাশে থাকে পিছন দিকে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে সামনের দিকে আঁকলাম, জায়গা নেই আর। তো এটাকে বলা হয় ক্যালকেনিয়ান টেন্ডন। এইটার আবার আরেকটা অপর নাম আছে, সেটাকে বলা হয় অ্যাকিলিস কন্ডোরা। উপর দিকে লিখি, অ্যাকিলিস কন্ডোরা। তো এই টপিকের শুরুতেই কিন্তু আমরা পড়ছি যে যাই টেন্ডন তাই কন্ডোরা, টেন্ডনের অপর নামই হচ্ছে কন্ডোরা। তো এটা শিখলাম। এটা শেখার মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে আমরা যে পড়ছিলাম পায়ের ডিম বা গুলি, এই যে পেশিটা, এইটা ফিমারের কন্ডাইল থেকে উৎপন্ন হয়ে গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস পর্যন্ত, বা গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াসের সাথে অ্যাকিলিস কন্ডোরা বা ক্যালকেনিয়াস টেন্ডন টেন্ডন দ্বারা যুক্ত থাকে। আমি যদি বলি পায়ের ডিম বা গুলি, এই পেশিটা মানে কোথায় পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে কি? ফিমারের কন্ডাইল থেকে, ফিমারের কন্ডাইল টু কি? ক্যালকেনিয়াস। তো দেখো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি পুরোটা আবার বিশ্লেষণ করব। অ্যাকিলিস কন্ডোরা, তো যাই হোক, বুঝতে পারছো কি পারছো না জানি না, তবে আবার বোঝানোর দায়িত্ব আমার। তো দেখো আমাদের মানব দেহের
তারাও একটু রেকর্ডিংটা হয় কিনা দেখে নেই। হ্যাঁ হয়। তো আমাদের মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, যেটা আমরা আমাদের উরুতে থাকে। ফিমারের নিচে থাকে কি প্যাটেলা, হাঁটুর অস্থি, এরপরে থাকে টিবিয়া, আর এটা হচ্ছে ফিবুলা। এগুলো হচ্ছে আমাদের যে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এর মাঝখানে থাকে, আমরা আগেই পড়ছি। আমাদের এই সমগ্র পাটাকে বাঁকাইতে যে পেশিগুলা কাজ করে তাদেরকে একত্রে হ্যামস্ট্রিং পেশি বলা হয়। হ্যামস্ট্রিং পেশির অপর নাম হচ্ছে বক্রীকরণ পেশি। লেখার জায়গা নাই, বইয়ে লেখা আছে, আমি জাস্ট বলি, আমার জানা আছে ব্যাপারটা। তো হ্যামস্ট্রিং পেশির অপর নাম হচ্ছে বক্রীকরণ পেশি। আর যাই বক্রীকরণ পেশি তাই ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর কিন্তু কি একটা বক্রীকরণ পেশি, আমরা আগের ক্লাসে পড়ছি। তো যাই হ্যামস্ট্রিং পেশি তাই বক্রীকরণ পেশি তাই ফ্লেক্সর পেশি। আর এই পেশির অন্তর্ভুক্ত যে পেশিগুলো আছে সেই পেশিগুলা আমাদের সমগ্র পাকে পিছনের দিকে বাঁকাইতে বা সংকুচিত করতে কাজ করে। তো দেখো এইখানে আমাদের তিনটা মাংসপেশি থাকে। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডেনোসাস। বাইসেপ পেশি সবসময় সংকোচনের সাথে যুক্ত অর্থাৎ একটা ফ্লেক্সর পেশি। আর যেহেতু এই বাইসেপস পেশিটা ফিমারের, তাই এটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। এরপরে একটা পেশি থাকে সেমি মেমব্রেনোসাস, সেমি মানে অর্ধেক, আর অর্ধেক চামড়ার সাথে যুক্ত থাকে। আরেকটা হচ্ছে সেমি টেন্ডেনোসাস, অর্ধেক টেন্ডনের সাথে যুক্ত থাকে। এই যে তিনটা পেশি হ্যামস্ট্রিং পেশি, এই তিনটা পেশি শুরু হয় শ্রোণীচক্রের ইসচিয়াম থেকে এবং শেষ হয় কোথায় ফিমারের এবং শুরু হয় ইসচিয়াম থেকে এবং শেষ হয় টিবিয়ায়। অর্থাৎ এই যে হ্যামস্ট্রিং পেশিগুলো আছে এগুলোর বিস্তৃতি ইসচিয়াম টু টিবিয়া। এরপর আসে আমাদের উপরের টুক শেষ, উরুর যে অংশটুকু। এখন আসে আমাদের যে হাঁটু আছে, হাঁটুর পিছনে একটু উঁচু মাংসপেশি থাকে, এটাকে আমরা বলি পায়ের ডিম বা গুলি। এই পায়ের ডিম বা গুলিটা ফিমারের নিচের দিকে যে গোল গোল দুইটা অংশ, এটাকে বলা হয় কন্ডাইল। এই কন্ডাইল থেকে উৎপন্ন হয় এবং গোড়ালি অস্থি বা ক্যালকিনিয়াসে গিয়ে শেষ হয়। আর গোড়ালি অস্থি বা ক্যালকিনিয়াসের সাথে এই পায়ের ডিম বা গুলিটা ক্যালকিনিয়ান টেন্ডন দ্বারা যুক্ত হয়। যেহেতু গোড়ালি অস্থির অপর নাম হচ্ছে ক্যালকিনিয়াস, তাই এইখানে যে টেন্ডনটা থাকে তাকে বলা হয় ক্যালকিনিয়ান টেন্ডন। আর এই ক্যালকিনিয়ান টেন্ডনের অপর নামই হচ্ছে অ্যাকিলিস কন্ডোরা। আমরা পড়ছি কন্ডোরা মানে হচ্ছে টেন্ডন। আর তো আমরা বলতে পারি এই পায়ের ডিম বা গুলি ফিমারের কন্ডাইল থেকে উৎপন্ন হয়, ক্যালকিনিয়াস পর্যন্ত বিস্তৃত থাকে। তো আমরা হ্যামস্ট্রিং পেশি শুরু করলাম। তো আমরা জানি হ্যামস্ট্রিং পেশি বক্রীকরণ করে। তো এখন আমরা যেগুলা পড়বো সেগুলা কি করবে? অবশ্যই প্রসারণ করবে বা বাঁকাইতে কাজে লাগে এই পেশিগুলা। আর এখন যেগুলা পড়বো সেগুলো সবগুলাই পাটাকে প্রসারিত করতে কাজে লাগে। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে মুখস্থ করতে পারবো না, এগুলা রেকর্ডিংটা মাঝে মাঝে হয় না। তো এগুলো আমি একটু মুছে দিই। তুলবা ফাস্টাস। তো আমরা দেখলাম যে হ্যামস্ট্রিং পেশি ছিল মূলত তিনটা। হ্যামস্ট্রিং পেশি ছিল তিনটা। এখন যেগুলা পড়বো সেগুলো হচ্ছে কোয়াড্রিসেপস পেশি। আর যেটাই কোয়াড্রিসেপস পেশি সেটাই হচ্ছে কি এক্সটেনসর পেশি। লিখলাম না? এক্সটেনসর মানে কি? প্রসারণ পেশি। কোয়াড্রিসেপস মানে কি? প্রসারণ। কোয়াড্রিসেপস পেশি বা প্রসারণ পেশি। আমরা পড়ছিলাম হ্যামস্ট্রিং পেশি থাকে তিনটা, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডেনোসাস। আর এগুলো থাকতো কোথায়? পিছনের দিকে। তো যেগুলা প্রসার মানে বাঁকাইতে সাহায্য করে পাটাকে সেগুলো থাকতো পিছনের দিকে। অর্থাৎ যেগুলা আমরা এখন যেগুলা পড়বো যে যেগুলা পাটাকে সোজা করতে সাহায্য করে সে পেশিগুলো থাকে পায়ের সামনের দিকে, অর্থাৎ উরুর
সামনের দিকে। তোমাদের যদি সন্দেহ থাকে যে হ্যাঁ যেগুলা প্রসারিত করতে কাজে লাগে পেশিগুলা এগুলা কি সামনে থাকে না পিছনে থাকে, একটু উঠে দাঁড়াও, দাঁড়া একটু চেক করো, বুঝতে পারবা আর কি। তো দেখো আমরা পড়ছিলাম হ্যামস্ট্রিং পেশি তিনটা, আর এখন আমরা যেটা পড়বো কোয়াড্রিসেপস পেশি মূলত থাকে চারটা। এখন এই চারটার মধ্যে তিনটাই হচ্ছে ভাস্টি পেশি। কি? ভাস্টি মাসেল। ভাস্টি মাসেল, ভাস্টি মাসেলের নামগুলো হচ্ছে এইখানে থাকে আর কি, সামনের দিকে। কোথায় থাকে যেগুলা লাগবে না, সেটা হচ্ছে ভাস্টাস, ভাস্টাস মিডিয়ালিস, আর এটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। এখানে ভাস্টাস রিস নাকি রিস, রিস ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস ল। তো ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, আর একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ভাস্টি পেশি তিনটা, একটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, আর একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর এই তিনটা ভাস্টি পেশি অর্থাৎ ভাস্টি পেশির যে জাতটা আছে সেগুলা পায়ের প্রসারণের সাথে যুক্ত, অর্থাৎ কি কোয়াড্রিসেপস পেশি। এছাড়াও এইখানে আরেকটা পেশি থাকে যেটাকে বলা হয় রেকটাস ফিমোরিস। নাম মনে লেখা আছে, কি কাজ করে কি করে না করে ওইগুলো বইও দেওয়া নাই, তোমার জানার দরকার নেই। জাস্ট মনে রাখবা কোনগুলা হ্যামস্ট্রিং পেশি আর কোনগুলা কোয়াড্রিসেপস পেশি। এটা হচ্ছে রেকটাস ফিমোরিস। এটা ফিমারের যে সাথে যেহেতু থাকে তাই এর নামের শেষে ফিমোরিস কথাটা বলে গেছে। এখন এইগুলা তো ভাস্টি পেশি, ভাস্টি পেশির নামগুলা এমন কেন হইল? তো কেন হইল এগুলা আমরা নাম থেকেই বলতে পারবো। আমরা যখন প্রথম অধ্যায়ে অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়ছিলাম তখন আমরা তল পড়ছিলাম। তো ল্যাটারাল কি? তল অর্থাৎ পার্শ্বীয়। ল্যাটারাল যে তল ছিল সেটা হচ্ছে পার্শ্বীয় তল। মিডিয়াল তল সেটা ছিল কি মাঝখান বরাবর, এইটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল। তল ইংরেজি হচ্ছে প্লেন, নট বিমান। তল ইংরেজি হচ্ছে প্লেন, প্লেন মানেই তল। তো এটা ছিল কি ল্যাটারাল প্লেন, এটা ছিল মিডিয়াল প্লেন। আর ল্যাটারাল আর মিডিয়াল প্লেনের মাঝখানে যে প্লেনটা গেছে মানে যে তলটা আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়াল প্লেন। এখন এই মাসেলগুলো আর কি এই ভাস্টাস মিডিয়ালিস থাকে এই মাঝখান বরাবর মানে একটু সোজা, ল্যাটারালিস থাকে পার্শ্ব বরাবর, আর এই মানে মিডিয়াল আর ল্যাটারাল এই দুইটা মাসেলের মধ্যে অবস্থানে থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস। তো আশা করি বুঝতে পারছো যে নামগুলা কেন হইছে। তো এটা ছিল মূলত। তো এখন কি আবার একটু ব্যাখ্যা করি, দাঁড়াও। তো দেখো পড়ায় ফেলছিলাম পুরাটা, পরে দেখি যে রেকর্ডিং হয় নাই। তো আমি আবার ওই যে কোয়াড্রিসেপস পেশিগুলা সেগুলো অ্যাট এ গ্লেন্স আরেকবার বলি। সেটা হচ্ছে কোয়াড্রিসেপস পেশি আমাদের পায়ের প্রসারণে সাহায্য করে, এই জন্য এদেরকে প্রসারণ পেশি বা এক্সটেন্সর পেশি বলা হয়। কোয়াড্রিসেপস পেশি মূলত চারটা, এর মধ্যে তিনটা থাকে ভাস্টি পেশি, সেগুলো হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস। ল্যাটারাল মানে পার্শ্বীয়, মিডিয়াল মানে মধ্যামধ্যি সোজা, আর ইন্টারমিডিয়াস মানে কি মধ্যামধ্যি এবং পার্শ্বীয়র মাঝখানে। এই এরকম চিত্রটা ছিল মিডিয়াল, ল্যাটারাল, ইন্টারমিডিয়াস। তো ভাস্টাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস,
এছাড়াও আরেকটা মাসল ছিল, সেটা হচ্ছে রেকটাস ফিমোরিস। এই যে কোয়াড্রিসেপস মাসেলগুলা, এগুলা ফিমারের সম্মুখ থেকে উৎপন্ন হয়ে প্যাটেলার সামনে দিয়ে গিয়ে টিবিআই যুক্ত হয়। তো আশা করি যে কোয়াড্রিসেপস পেশিগুলো আছে সেগুলো বুঝতে পারছো। তো বইয়ে একটু দেখো যে কিছু নতুন নাম আছে, যেমন দেখো এখানে লেখা আছে সোলিয়াস, টিবিয়াস অ্যান্টেরিয়র। যদিও চিত্রের মধ্যে উল্লেখ করা আছে, তবে এই সম্পর্কে বইয়ে কিছুই লেখা নাই। তো প্রশ্ন না আসার সম্ভাবনাটাই বেশি। তবে তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা যে কোনটা কোথায় অবস্থিত, যাতে চিত্র দেখলে বলতে পারো এটা সামনের দিকে ছিল নাকি পিছনের দিকে। যেগুলা সামনের দিকে সেগুলা কি কোয়াড্রিসেপস, আর যেগুলা পিছনের দিকে সেগুলা অবশ্যই হ্যামস্ট্রিং পেশি। তো দেখো হ্যামস্ট্রিং পেশির মধ্যে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পায়ের ডিম বা গুলি, সেটা হচ্ছে এক ধরনের গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি। তো এর মাধ্যমে আমরা অন্যতম দুইটা কঠিন টপিক, লিভার এবং হাঁটুর যে পেশিগুলা, অর্থাৎ হ্যামস্ট্রিং পেশি এবং কোয়াড্রিসেপস পেশিগুলো শেষ করলাম। এই দুইটা টপিক মুখস্থ করতে গেলে ধরা খাইবা, আগে বুঝতে হবে, তারপর বারে বারে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। কারণ এইগুলো একটু অবসর ভাবে লেখা ছিল, এই জন্য একটু সময় নিয়ে পড়াইলাম আর কি। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে একটু নক দিও, আমি আবার একটা ক্লাস দিয়ে দিব। তো দেখো এখন আমরা যেটা শুরু করব, সেটা শুরু করার আগে কিছু কথা বলতে হবে আমাকে, কারণ এইটা আমি পড়াবো না। রেকর্ডিং হয়? হ্যাঁ হইতেছে। পড়াবো না বলতে একেবারে এই যে পড়াবো না ব্যাপারটা তেমন না। এই হাড্ডি ভাঙা বা অস্থি ভাঙা সেগুলো অনেক টিচার পড়ায় না। কেন পড়ায় না? কারণ এগুলো একেবারে ইজি এবং খুবই গুছানো আকারে লেখা আছে বইয়ে। তো এগুলা না পড়াইলে যে কথা পড়াইলে একই কথা, তোমরা নিজেরাই বুঝবা। তবু আমি কি করছি যে দুইবার পড়ছি নিজে। তো একবার পড়ছি যে লাগাইছি যে কোন কোন ওয়ার্ডগুলো তোমাদেরকে বুঝায় দিলে ভালো হবে, আরেকবার সেই ওয়ার্ডগুলার ব্যাখ্যা আমি বের করছি গুগল থেকে। তো দেখো এইটা পড়ার আগে যদি বইটা পড়া থাকে তাহলে খুবই ভালো হয়। না পড়া থাকলেও যে তেমন সমস্যা হবে ব্যাপারটা তা না। তবে আগে থেকে পড়া থাকলে আমি একটু স্কিপ করব, সহজ সহজ বিষয়গুলা সেগুলো আর কি তুমি বুঝতে পারবা যে কোন অংশে আছে আর কি। তো দেখো কথা না বাড়াই, তো দেখো অস্থি ভাঙা হাড় ভাঙা, শেষ অস্থি ভাঙা। তো অস্থির কিছু রোগ আছে। প্রথম পাবা অস্টিওপোরোসিস। কি? অস্টিওপোরোসিস। হোয়াট ইজ অস্টিওপোরোসিস? এটা হইলে হাড় দুর্বল হয়ে যায়। হাড় দুর্বল হয়ে যায়। আর কাদের হাড় দুর্বল হয়ে যায়? নরমালি বয়স্কদের ক্ষেত্রে ঘটে এটা। অর্থাৎ অস্টিওপোরোসিস এমন একটা রোগ, যে রোগ হইলে হাড়টা দুর্বল হয়ে যায়, আর যে হাড় দুর্বল হয়ে গেছে সেটা কি ভঙ্গুর হয়ে যায়। আর নরমালি এই অস্টিওপোরোসিসটা বয়স্কদের ক্ষেত্রে ঘটে থাকে। তো এখান থেকে আর কিছু নাই। এখন কিছু শব্দ সাথে তোমাদেরকে পরিচিত হইতে হবে। এর মধ্যে কিছু তোমরা জানো, যেগুলো আমি লিখবো না, জাস্ট বলবো। আর যেগুলো নতুন সেগুলা পড়া দেব। তো নতুন একটা শব্দ হচ্ছে ফ্র্যাকচার। অনেকে বলতে পারো ফ্র্যাকচার তো আমার পরিচিত শব্দ। তো বুঝো আমি জাস্ট বাংলাটা বলি, যেটা তোমরা নাও জানতে পারো। ফ্র্যাকচার মানে হচ্ছে চির ধরা বা ভাঙা। তো এটা ভাঙার থেকে চির ধরা শব্দটা বেশি প্রযোজ্য। তো যদিও বইয়ে ভাঙা অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু হাড় ভাঙা পড়তেছি, তবু তুমি মনে রাখবা যে কোনো প্রকার ফ্র্যাকচারের কথা বললে সেখানে চির ধরবে। এখন চির ধরা মানে কি? লম্বালম্বি বা অনুপ্রস্থ ভাবে, এরকম ভাবে, একবার সোজা না, এরকম একটু বাঁকা বাঁকা ভাবে ভেঙে যাওয়া। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, এই যে বইয়ে চিত্র দেওয়া আছে,
দেখতে পারো। তো তো প্রথমে আমরা পড়ব অনুপ্রস্থ অস্থি ভাঙা। অনুপ্রস্থ অস্থি ভঙ্গ। অনুপ্রস্থ ইংরেজি কি একটু আগে পড়াইছি, ট্রান্সভার্স। ট্রান্সভার্স মানে হচ্ছে অনুপ্রস্থ। আর আমি যদি বলি অনুপ্রস্থ অস্থি ভাঙা অর্থাৎ ট্রান্সভার্স ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে অস্থি ভাঙা। তো দেখো এখানে প্রত্যেকটা টাইপের অস্থি ভাঙার সুন্দর চিত্র দেওয়া আছে, তারপরেও আমি একটু বোর্ডে আইকা বুঝানোর চেষ্টা করব। তবে বইয়ের চিত্রগুলো দেখলো বুঝবা, এগুলো সহজ। তো দেখো এটা হচ্ছে আমি ফিমার বা হাড্ডি, ধরো নর্মাল হাড্ডি আঁকলাম। তো এই হাড্ডির মধ্যে অনুপ্রস্থ মানে কি, ট্রান্সভার্স যে কথা, অনুপ্রস্থ মানে কি আড়াআড়ি, আর ট্রান্সভার্স মানে আড়াআড়ি অর্থাৎ অনুপ্রস্থ। তো যখন অনুপ্রস্থ হাড় ভাঙে তখন এরকম ভাবে ভাঙে অর্থাৎ আড়াআড়ি ভাবে। তো দেখো যে ভাঙনটা হয়েছে সেটা মূল অক্ষ বা লম্ব অক্ষের সাথে কেমন কোণ উৎপন্ন করছে, সমকোণ বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো এটা হচ্ছে হাড্ডি, হাড্ডি আর এটা হচ্ছে ভাঙা এইভাবে, অর্থাৎ এখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এমসিকিউতে আসতে পারে যে অনুপ্রস্থ অস্থিভঙ্গ না সরি কোন প্রকারের অস্থিভঙ্গ অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনুপ্রস্থ অস্থিভঙ্গ অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা সমকোণ উৎপন্ন করে। তো এখানে বাকি কথাগুলো তোমরা পারবা, ট্রান্সভার্স পড়লাম আমরা। এরপর আসো রৈখিক অস্থিভঙ্গ। রৈখিক ইংরেজি হচ্ছে লিনিয়ার, বানানটা দেখি লিনিয়ার মানে হচ্ছে রৈখিক। তো রৈখিক অস্থিভঙ্গে তো আর এইরকম ভাবে ভাঙবে না, রৈখিক তল বরাবর ভাঙবে। রৈখিক তল হচ্ছে উপর থেকে নিচে, এই যে এরকম এরকম যখন ভাঙবে তখন কি বুঝবা, রৈখিক বা লিনিয়ার অস্থিভঙ্গ বা লিনিয়ার ফ্র্যাকচার হয়েছে। তো রৈখিক অস্থিভঙ্গ এটা পড়বা। তারপর তির্যক মানে কি, তির্যক মানে তেইরা, সূর্যের তির্যক ভাবে আলো পড়ে, এটা আমরা ক্লাস 4 থেকে পড়তেছি। তো তির্যক মানে কি তেইরা, তেইরা মানে কি বাঁকা, এটা একটা আঞ্চলিক শব্দ তেইরা, যাই হোক বুঝতে পারলেই হইল। আর তির্যক ইংরেজি হচ্ছে অবলিক, OBLIQUE, অবলিক মানে হচ্ছে তির্যক। তো তির্যক মানে কি বাঁকা, কোন ইচ্ছা বলে, যাই হোক বুঝতে পারলে হইল। তো এটা হচ্ছে অবলিক মানে অবলিকু অস্থিভঙ্গ মানে ফ্র্যাকচার বা কি তির্যক অস্থিভঙ্গ। তো এগুলা বাঁকা ভাবে বেশি যদি চাপ করে অস্থির উপর তখনই এগুলা মানে এই অস্থিভঙ্গটা হয়ে থাকে। তো এইগুলা বুঝবা। তারপরে দেখো পরবর্তী পৃষ্ঠা উল্টাও। এরপরে হচ্ছে সর্পিলাকার অস্থিভঙ্গ। তো সর্পিলাকার ইংরেজি কি আমরা আগেও পড়াইছি, সেটা হচ্ছে স্পাইরাল। স্পাইরাল মানে সর্পিলাকার। তো সর্পিলাকার অস্থিভঙ্গ ইংরেজি হচ্ছে স্পাইরাল ফ্র্যাকচার। তো দেখো এখানে সর্পিলাকার মানে কি, এখানে একটা কথা পাবা, সেটা হচ্ছে টরশন ফ্র্যাকচার। এটার অপর নাম মানে স্পাইরাল ফ্র্যাকচারের অপর নাম হচ্ছে টরশিয়ন, টরশন ফ্র্যাকচার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফ্র্যাকচার মানে তো আমরা বুঝলাম চিড় ধরা, টরশন মানে কি? টরশন মানে হচ্ছে টুইস্টিং আন্ডার প্রেসার। টুইস্টিং আন্ডার প্রেসার এটার অর্থ বইয়ে দেওয়া নাই, আমি জেনে থেকে ইংরেজিতে সার্চ দিছিলাম, তো এই জন্য আর কি ইংরেজিতে লিখছিলাম বইয়ের মধ্যে। তো দাঁড়াও বাংলা বলে দিই। টুইস্টিং মানে কি টুইস্ট করা বা ঘোরানো, আন্ডার প্রেসার মানে কি চাপের মধ্যে।
অর্থাৎ কোন একটা অস্থিকে যদি অনেক বেশি চাপের মধ্যে ঘোরাও, তুমি তো আর ঘোরাবা না আর কি, অ্যাক্সিডেন্ট হয়, অনেক বেশি চাপে পড়ছে প্লাস কি ঘুরে গেছে, তখন অস্থির মধ্যে এরকম সর্পিলাকার এরকম ভাঙা হয়। মানে তুমি অনেক চাপের মধ্যে ঘুরাইছো, সর্পিলাকার ভাঙা হয়েছে। আর এই সর্পিলাকার অস্থিভঙ্গ বা স্পাইরাল ফ্র্যাকচারের অপর নাম হচ্ছে টর্সিয়ন ফ্র্যাকচার। আর টর্সিয়ন মানে হচ্ছে প্রচুর চাপের মধ্যে ঘোরানো। তো চাপের মধ্যে ঘুরাইলে যে অস্থিভঙ্গটা হয় তাকে স্পাইরাল অস্থিভঙ্গ বা সর্পিলাকার অস্থিভঙ্গ বলে। আর এই যে অস্থিভঙ্গটা হয় এইখানে অনেকটা কর্কের স্ক্রু আকারে ভাঙে। কর্কের স্ক্রু তোমরা অনেক আগে থেকে পড়তেছো, তা আমি আর ব্যাখ্যা দিলাম না, শুধু মনে রাখবা যে সর্পিলাকার অস্থিভঙ্গের ক্ষেত্রে কর্কের স্ক্রুর মতো ভাঙে। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ মানে অস্থি ভাঙা পর্ব, যেটার ব্যাখ্যা আমি অনেক কষ্টে বের করছি কারণ বইয়ে নাই, একটু মনোযোগ দিও। সেটা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। রেকর্ডিং হইতেছে। সেটা হচ্ছে গ্রিন স্টিক। গ্রিন স্টিক ফ্র্যাকচার। এখন এটার নাম ফ্র্যাকচার মানে তো আমরা বলছি চির ধরা, বাট এখানে গ্রিন স্টিক নামটা কেন হইল? তো দেখো, এটা একটা অসম্পূর্ণ অস্থি বিভাজন। এই গ্রিন স্টিক শব্দটা আসছে গ্রিন GREEN টুইগস TWIGS টি গ্রিন টুইগস শব্দ থেকে। এখন এই টুইগস কি? টুইগস তোমরা সবাই দেখছো, জাস্ট চিনো না। এটা হচ্ছে টুইগস মানে হচ্ছে একটা ডালের মধ্যে একটা ডাল থাকবে, তার দুই পাশে দুই সারি পাতা থাকবে, এইরকম গঠনের ডালকে বলা হয় টুইগস। এইরকম একটা ডাল, দুই পাশে পাতা, এই পাশেও পাতা, এইরকম গঠনকে বলা হয় টুইগস। তো এটা এই টুইগসটা যখন সবুজ হয় তখন তাকে বলা হয় গ্রিন টুইগস বা গ্রিন স্টিক। এখন যখন তোমরা দেখছো যখন কোনো একটা ডাল সবুজ থাকে তখন আমরা তাকে কি বলি? কচি কাণ্ড। আর কচি কোনো জিনিস সেগুলা কিন্তু সরাসরি ভাঙবে না, সেগুলা অনেক বেশি নমনীয় থাকে, বাইকা যাবে। তো যখন তোমার গ্রিন স্টিক ফ্র্যাকচার হবে, অর্থাৎ গ্রিন টুইগসের মতো একটা অস্থি ভেঙে যাবে, তখন সেটা সম্পূর্ণ ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ গ্রিন স্টিক হচ্ছে একটা অত্যন্ত নমনীয় জিনিস। তো আমাদের কোন সময় সবচেয়ে নমনীয় হাড় থাকে? আমাদের শিশুকালে। এই জন্য এটা কি হয়, শিশুদের বেশি হয়। কেন হয় বুঝতে পারছো? কারণ গ্রিন স্টিক মানে হচ্ছে এরকম সবুজ কচি কাণ্ড, যেটার দুই পাশে দুই সারি পাতা থাকে, এবং যেহেতু এটা কি অনেক কচি, তাই এটা সরাসরি ভাঙবে না। এটা ভাঙলেও মানে ভাঙবে না, বেঁকে যাবে, কিন্তু সম্পূর্ণ ভেঙে বিচ্ছিন্ন হবে না। আর এইরকম হাড্ডি মানে এটার সাথে রূপক অর্থে তুলনা করা হয়েছে আর কি নরম অর্থে। তো এইরকম নরম হাড্ডি আমাদের শিশুকালে থাকে। এই জন্য আমাদের শিশুকালে অস্থিগুলা সম্পূর্ণ ভাঙে না, এইরকম কচি কাণ্ডের মতো বেঁকে যায় বা আংশিক ভাঙে। এই জন্য এটাকে আংশিক ফ্র্যাকচার বলা হয়, আংশিক ফ্র্যাকচার, অর্থাৎ সম্পূর্ণ ভাঙে না। আর তোমরা একটা নতুন তথ্য জানো,
সেটা হচ্ছে এই যে গ্রিন স্টিকটা আছে, এটা হচ্ছে সিম্বল, একটা সিম্বল মানে কি, প্রতীক, সিম্বল অফ গ্রোথ, সিম্বল অফ গ্রোথ অ্যান্ড লাইফ। এটা তোমাদের একাডেমিক পড়া না, জাস্ট বললাম। অর্থাৎ আর কিছু বাকি নাই এখানে, আমি পুরো জিনিসটা এটে গ্লেন্স করি আর কি। তো সম্পূর্ণ জিনিসটা যদি আমি আবার বোঝাই তাহলে হচ্ছে গ্রিন স্টিক কথাটা আসছে গ্রিন টুইগস থেকে। গ্রিন টুইগস মানে হচ্ছে এমন একটা কচি কাণ্ড যার দুই পাশে পাতা আছে, এরকম একটা গঠন। অর্থাৎ গ্রিন স্টিক মানে নরম কোনো গঠনকে বুঝাইতেছে। আর আমাদের ছোটবেলায় সবচেয়ে নরম অস্থিগুলা থাকে, তো ওই অস্থিগুলা গ্রিন স্টিকের মতো, গ্রিন স্টিকের মতো অর্থাৎ নরম থাকে, সেটা সম্পূর্ণ ভাঙ্গে না, বাইকা যায়। এই জন্য গ্রিন স্টিক ফ্র্যাকচারকে বলা হয় আংশিক ফ্র্যাকচার বা অসম্পূর্ণ ফ্র্যাকচার। আর এই গ্রিন স্টিকটা হচ্ছে এরকম সবুজ পাতাগুলো হচ্ছে সিম্বল অফ গ্রোথ এন্ড লাইফ, অর্থাৎ বৃদ্ধি এবং জীবনের প্রতীক। তো দেখছো কতগুলো আর কি ইনফো জানলাম আমরা, রেকর্ডিং হয়। তারপরে গুলা নিজেরাই বুঝবা, সেটা হচ্ছে বহুখণ্ডকিত অর্থাৎ কমিউনিটি মানে কি বহুখণ্ডকিত। তারপর উন্মুক্ত অস্থি ভাঙা, ওপেন। আর বদ্ধ অস্থি ভাঙা, ক্লোজড, মানে যেগুলো অস্থি ভাঙা একেবারে মাংস পেশি ছেদ ফিরে আইসা পড়ে সেগুলাকে বলা হয় উন্মুক্ত অস্থি ভাঙা। আর যেগুলা মানে যে অস্থি ভঙ্গে অস্থিটা ভিতরেই ভাঙা থাকে, চামড়া ভেদ করে বের হয় না, তাকে বলা হয় বদ্ধ অস্থি ভাঙা বা ক্লোজড। এখন অস্থি ভাঙাকে তিনটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে সাধারণ, যৌগিক আর জটিল। তো সাধারণ অস্থি ভাঙার অপর নামটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে বদ্ধ, নর্মালি যে অস্থি ভাঙা বলে। লক্ষণ, প্রাথমিক চিকিৎসা এগুলো নিজেরাই পারবা, আমি পড়াবো না। এরপরে আসো, এইখানে সাধারণ অস্থি ভাঙার যে প্রাথমিক চিকিৎসার 8 নাম্বার পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আঘাত পাওয়া জায়গা মাটি থেকে কত ইঞ্চি উঁচুতে রাখতে হবে, সেটা হচ্ছে 6 থেকে 10 ইঞ্চি। এটা একটু মুছে দিই। অর্থাৎ সাধারণ অস্থি ভঙ্গ হইলে মানে যেটা ভেঙে বের হয়েছে না ত্বক থেকে, সেটা হইলে আমাদের যে ভাঙা জায়গাটা আছে সেটা মাটি থেকে 6 থেকে 10 ইঞ্চি উপরে রাখতে হবে। আমি যদি একটু দেখাই কোনটা সাধারণ অস্থিভঙ্গ, কোনটা মানে অসাধারণ, অসাধারণ তো না, এটা সাধারণ বা বদ্ধ, আর এটা হচ্ছে জটিল, মানে যৌগিক বহুন্মুক্ত, আর এটা হচ্ছে জটিল। দেখো এইটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, এটা ধরো মাসেল, এগুলো হচ্ছে মাসেল, এগুলো হচ্ছে মাসেল। তো সাধারণ অস্থিভঙ্গে ভাঙছে তবে বের হইছে না ভাইয়া, তবে এখানে এটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। আর যৌগিক অস্থিভঙ্গের অপর নাম হচ্ছে উন্মুক্ত, অর্থাৎ এটা হাড় ভাঙা বের হয়ে যাবে। এখানে যখন ভাঙবে তখন এই হাড়টা ধরো এখানে ভাঙছে, এটা বের হয়ে গেছে, এরকম ভাবে যদি বের হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তাকে বলা হয় যৌগিক অস্থিভঙ্গ। জাস্ট এটা মনে রাখতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ ঠিক হইতে 8 সপ্তাহ সময় লাগে। 8 সপ্তাহ কিন্তু অনেকটা সময়, তবে অন্যগুলার তুলনায় অনেক কম সময় লাগে এই সাধারণ অস্থিভঙ্গে। তারপরে জাস্ট পড়বা রিডিং। এইখানে জটিল মানে যৌগিক হাড় ভাঙার প্রকারভেদ আছে, একটা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি হইলে, 1 সেন্টিমিটারের কম হইলে, আর একটা হচ্ছে ভেঙে চুরমার হয়ে গেলে। তো এগুলো নিজেরা পারবা, আমি পড়াইলাম না। এইখান থেকে যে যৌগিক অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা 6 নাম্বার পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ আছে। এখানে কিছু ওষুধের নাম দেওয়া আছে, এগুলো এমসিকিউতে আসে। সেটা হচ্ছে ট্যাপ, অ্যাসপাইরিন অথবা ডিক্লোভেন্স, এগুলো ভরা পেটে দিতে হবে আর কি। তো দেখো এরপরে হচ্ছে জটিল বা চাপা অস্থি ভাঙা। জটিল বা চাপা অস্থি ভাঙায় কি হয়, এইরকম অস্থির ভিতরেই থাকে, তবে যে অংশটা ভাঙছে
সেগুলো একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের রড লাগাইতে হয়। তো সবচেয়ে সরল ছিল কি, বদ্ধ বা সরল অস্থি ভাঙা। এরপরে ছিল কি জটিল বা উন্মুক্ত, আর এটা হচ্ছে যৌগিক বা উন্মুক্ত, আর এটা হচ্ছে জটিল বা চাপা। তো কোনটা বেশি ভয়ঙ্কর? এইটা বেশি ভয়ঙ্কর, তারপরে এটা, তারপরে এটা। এটা 8 সপ্তাহের মধ্যে সেরে উঠবে, এটা আর একটু বেশি সময় লাগবে। আর এটা একেবারে অস্ত্রোপচার করতে হবে, জাস্ট প্লাস্টার করলে হবে না। দেখো, জটিলের ওপর নাম হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে রিডিউসিং ইন সাইজ, মানে যেহেতু এটা ভেঙে চুরমার হয়ে গেছে, তো এটা হাড্ডিটা ছোট হয়ে যাবে। অনেকের দেখবা এক হাত থেকে আরেক হাতের দৈর্ঘ্য কম বা বেশি। তো এগুলো মূলত হয় হাড়টা ভাঙছিল, আর সেই হাড় ভাঙার প্রকৃতি ছিল জটিল। তো যেহেতু জটিলের অপর নাম হচ্ছে কম্প্রেসড বা রিডিউসিং, মানে যদি জটিল হাড় ভাঙা হয় তাহলে হাত বা হাড্ডির দৈর্ঘ্যটা কমে যাবে। তো অনেকে কি করে, এখানে রড দিয়া বা অন্য কিছু দিয়া দৈর্ঘ্যটা মোটামুটি ঠিক রাখার চেষ্টা করে, তবে একটু কমে আর কি। তারপরে জটিল হাড় ভাঙার মধ্যে আর কিছুই নাই যে তোমরা পারবা না, সবগুলাই পারবা আর কি। তো দেখ, আমি পড়াইতেছি না দেখে কিন্তু ইগনোর করিও না। এইটা কিন্তু এই যে এখন যেগুলা পড়তেছি, স্থানচ্যুতি পড়বো বা আর ভাঙা পড়লাম, এগুলো অনেক আসে পরীক্ষায়। তবে আসলেই কি এগুলো সহজ? তো সহজ জিনিস যেটা তুমি পড়লে পারবা, এইটা যদি আমি আবার তোমাকে পড়াই, সেটা তো এক ধরনের সময় নষ্ট। তো আমি সময় নষ্ট করতে আসি নাই, এক্স্যাক্টলি যতটুকু তোমাদের টিচার হিসেবে মানে পড়াইতে হবে ততটুকুই আমি পড়াই দিব। আর যেগুলো নিজে পারবা সেগুলা পড়ায় দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, সেগুলো তোমরা ক্লাস করলে জাস্ট সময় নষ্ট। দেখো, এরপরে আমরা কিছু অস্থি সন্ধি নিয়ে পড়বো। এগুলো লিখবো না, জাস্ট দেখা বলে দেবো আর কি। দেখো, প্রথমটা হচ্ছে তন্তুময় বা অনর। এখন তন্তুময় যে কথা, সেটা হচ্ছে অনরের কথা। কি তন্তুময় বা অনর? এই অস্থি সন্ধিটা থাকে আমাদের মাথায়, মানে করটিতে। মাথায় আমাদের কয়টা হাড় ছিল? 6টা। কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এথময়েড, স্ফেনয়েড, টেম্পোরাল। এই 6টা, এই 6টা হাড় কি সন্ধির মাধ্যমে যুক্ত ছিল? এটা হচ্ছে সুচার সন্ধি। আর এই সুচার সন্ধিটাই মূলত তন্তুময় বা কি অনর অস্থি সন্ধি। বুঝতে পারছো? তো এরপরে তন্তুময় পড়লাম, এরপরে আসো তরুণাস্থিময় বা আংশিক সচল। তো আংশিক সচল বা তরুণাস্থিময়, যেখানে তরুণাস্থি থাকবে সেখানে আংশিক সচল থাকবে। যেমন আমাদের কোমরে একটা তরুণাস্থিময় বা আংশিক সচল কি থাকে? অস্থি সন্ধি থাকে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা পড়ার আগে একটা শব্দ করি আমরা, সেটা হচ্ছে সিমফাইসিস। সিমফাইসিস, সিমফাইসিস মানে হচ্ছে এ জয়েন্ট দ্যাট কানেক্টস। মানে সিমফাইসিস শব্দের অর্থই হচ্ছে একটা জয়েন্ট যেটা কি করে, জোড়া লাগে। আর এই সিমফাইসিসটা যখন আমাদের শ্রোণীচক্রের পিউবিস অস্থির সাথে থাকবে, তখন এটার নাম হবে পিউবিক সিমফাইসিস। সিমফাইসিস কিন্তু শুধুমাত্র পিউবিসে থাকে না, আরো অন্যান্য অঙ্গেরও থাকতে পারে। সিমফাইসিস আলাদাভাবে বোঝায় এ জয়েন্ট দ্যাট কানেক্টস, মানে একটা জয়েন্ট বা জোড়া যেটা কি করে, জোড়া লাগে। তো যেহেতু এটা পিউবিসের সাথে আছে, তাই এটাকে বলা হয় পিউবিক সিমফাইসিস। আর পিউবিক সিমফাইসিস একটা তরুণাস্থিময় বা আংশিক সচল অস্থি সন্ধির উদাহরণ। তো এটাও শেষ।
এরপরে আসো সাইনোভিয়াল বা সচল। তো দেখো সাইনোভিয়াল মানে কি? সাইনোভিয়াল সাইনোভিয়াল এক ধরনের তরল। এই তরলটাকেও সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। কি বলা হয়? সাইনোভিয়াল ফ্লুইড। এখন ফ্লুইড মানে কি? ফ্লুইড মানেই তো তরল। আর যেহেতু এটা একটা সাইনোভিয়াল ফ্লুইড অস্থি সন্ধির মধ্যে থাকে, তাই এইটা একটা লুব্রিকেন্ট হিসেবে কাজে লাগে। লুব্রিকেন্ট। এখন লুব্রিকেন্ট তো তোমরা চিনোই, তারপরেও যারা ভুলে গেছো তাদের উদ্দেশ্যে বলি, লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিলকারক। আর এই সাইনোভিয়াল ফ্লুইডটা অস্থি সন্ধির মধ্যে থাকে। আর মানব দেহের বেশিরভাগ বা প্রায় সবই অস্থি সন্ধির যে পিচ্ছিল কারক আছে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তো তাই সাইনোভিয়াল ফ্লুইডটা একটা কার্বোহাইড্রেট। এটা কি? এটা কার্বস। কার্বস মানে কি? কার্বোহাইড্রেট। তো সাইনোভিয়াল মানে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। আর সাইনোভিয়াল ফ্লুইড একটা লুব্রিকেন্ট অর্থাৎ পিচ্ছিল কারক। এটা ঘর্ষণটা কমায়। আর এই জন্যই মূলত এটা কি মুক্ত অস্থিসন্ধি। আর এইটা একটা কার্বস অর্থাৎ কার্বোহাইড্রেট। আর যেহেতু ধরো এখানে আর সাইনোভিয়াল এর অপর নাম হচ্ছে কি সচল। এখন কেন সচল এটা তো বুঝতে পারছো, কারণ ফ্লুইড থাকে। তো ফ্লুইড থাকলে একেবারে সচল থাকে, কোনো বাধা থাকে না। পিচ্ছিল কারক থাকলে তো কোনো বাধা থাকে না। তো দেখো এগুলো আমাদের সংঘর্ষের হাত থেকে রক্ষা করে। তো সংঘর্ষের হাত থেকে কিভাবে রক্ষা করে? দেখো মানব দেহের বেশিরভাগ অস্থিসন্ধিতেই এই সাইনোভিয়াল অস্থিসন্ধি থাকে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে। এইটা যেহেতু পিচ্ছিল কারক, আমাদের যে কোনো আঘাত আসলে অস্থিসন্ধিটা সহজে বাঁকাইতে পারে। তো যেহেতু সহজে বাঁকাইতে পারে, তো সংঘর্ষের যে মানে ক্রিয়াটা আছে সেটা সহজে অ্যাবজর্ব করতে পারে। এই জন্যই এই সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধিটা আমাদের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বা সংঘর্ষের হাত থেকে বাঁচায়। তো এখানে আর যেগুলো আছে এগুলো পারবো অধিকাংশ অস্থিসন্ধি এই ধরনের। তো নতুন টপিক দেখো, অস্থির স্থানচ্যুতি। স্থান মানে কি? লোকেশন। আর তার বিপরীত শব্দ কি? ডিসলোকেশন। অর্থাৎ ডিসলোকেশন মানে হচ্ছে স্থানচ্যুতি, আর অস্থির স্থানচ্যুতি মানে ডিসলোকেশন অফ বোনস। তো দেখো এই স্থানচ্যুতি কখন হয়? যখন অস্থিটা সকেট থেকে সরে যায়। সকেট মানে কি? সংযুক্তির স্থান। আর অস্থি কোথায় যুক্ত হয়? বিভিন্ন অস্থি সন্ধিতে। অর্থাৎ অস্থি যখন বিভিন্ন অস্থি সন্ধি থেকে সরে যায় বা চ্যুত হয়, তখন তাকে বলে অস্থির স্থানচ্যুতি। দেখো এখানে 3 প্রকারের স্থানচ্যুতির কথা বলা আছে। এইগুলা রিডিং করলেই পারবা, কারণ আগে পড়াইছি। তবু অনেকের হয়তো বা ভুলে গেছো, রিভিশন দেওয়া নাই, একটু বুঝাই দিই। দেখো কাঁধের স্থানচ্যুতি। তো কাঁধের স্থানচ্যুতি বলতে কি বোঝায়? আমরা হয়তো 2 নাম্বার ক্লাসে পড়ছিলাম বা 3 নাম্বার যেটাই হোক আগে পড়ছি যে কাঁধের মধ্যে হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে। অর্থাৎ কাঁধের মধ্যে যখন স্থানচ্যুতি হবে, এই হিউমেরাসের মস্তকটা ওই স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বর থেকে চ্যুত হবে, তখন তাকে বলা হবে কাঁধের স্থানচ্যুতি। এরপরে আসো হাঁটুর স্থানচ্যুতি। হাঁটুর স্থানচ্যুতি 2 ভাবে হইতে পারে। হাঁটুর অস্থির নাম হচ্ছে প্যাটেলা, যেটাকে হাঁটুর টুপি বলা হয়।
এর উপরের দিকে থাকে ফিমার আর নিচের দিকে থাকে টিবিয়া ফিবুলা। তো এগুলার যে কোনো একটা যদি চ্যুত হয় তখন তাকে বলা হবে হাঁটুর স্থানচ্যুতি। এরপরে কোমরের স্থানচ্যুতি। তো আমরা যখন শ্রোণীচক্র পড়ছিলাম, শ্রোণীচক্রের যে হাড়গুলা থাকে, তিনটা হাড় থাকে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তো আমাদের জন্মের সময় এই হাড়গুলা আলাদা আলাদা থাকে বলছিলাম। পরবর্তীতে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে এই হাড়গুলা পরস্পরের সাথে যুক্ত হয়, আর এই তিনটা হাড়ের সংযুক্তির স্থানে একটা গহ্বর থাকে, একটা গহ্বর থাকে, গহ্বর বা নিচু জায়গা থাকে। ওই গহ্বরটাকে বলা হয় অ্যাসিটাবুলাম গহ্বর। ওই অ্যাসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তকটা যুক্ত থাকে। আমি যেই কথাগুলো বলতেছি আমি কিন্তু লিখতেছি না, কারণ এগুলো আমি আগে পড়াইছি। তো যারা বুঝতে পারছো না তাদের রিভিশনে ল্যাকিংস আছে আর কি। তো ওই অ্যাসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তকটা যুক্ত থাকে, আর যখন ওই মস্তকটা ওই অ্যাসিটাবুলাম গহ্বর থেকে বিচ্যুত হয় তখনই বলা হয় ওইটাকে কোমরের স্থানচ্যুতি। তো আশা করি বুঝতে পারছো। এইখানে কারণ আছে, কারণ নিজেরা বুঝবা। এরপরে দেখো প্রকারভেদ। প্রকারভেদ বুঝবা, জাস্ট ইংরেজি অর্থগুলা মনে রাখবা। কনজেনিটাল মানে জন্মগত, কি কোন যে কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। কেন কিভাবে বুঝবা, মানে বুঝবা জেনিটাল কথাটা আছে, জেনিটাল কথাটা আসছে জেনেটিক্স থেকে, অর্থাৎ বংশ পরম্পরা। যেটা বংশ পরম্পরায় বিস্তৃত থাকে সেটা জন্ম থেকে হয়। তো এই জন্য কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। তো জন্মগত অস্থি বিচ্যুতি থাকতে পারে, অস্থির স্থানচ্যুতি। তো এটাকে বলা হয় কনজেনিটাল ডিসলোকেশন। মুছে ফেলি। এরপরে আসো আঘাতজনিত। আঘাতজনিত ইংরেজি হচ্ছে ট্রমাটিক। ট্রমাটিক ডিসলোকেশন। এখন অনেকে বলতে পারো ট্রমা শব্দটা তো আমরা মানসিক স্বাস্থ্যের সাথে শুনছি, তবে এই ট্রমাটা শারীরিক স্বাস্থ্যের সাথেও হইতে পারে। ট্রমা দুই ধরনের, একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে শারীরিক। তো শারীরিক যেটা হচ্ছে ফিজিক্যাল ট্রমা, আর মানসিক সেটা হচ্ছে মেন্টাল ট্রমা। তো এখানে নর্মাল মানে ফিজিক্যাল ট্রমার কথা বলা হয়েছে। এই আঘাত, কোনো একটা আঘাত পাইছো, ট্রমা হয়েছে তোমার, তখন ওই আঘাতের ফলে যে স্থানচ্যুতিটা হয় অস্থির, তাকে বলা হয় ট্রমাটিক ডিসলোকেশন, অর্থাৎ আঘাতজনিত স্থানচ্যুতি। এরপরে দেখো রোগজনিত কিছু রোগের জন্য হয় প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মানে রোগজনিত, বা প্যাথোলজি মানে হচ্ছে বিভিন্ন রোগ, দেখবা প্যাথোলজি ইউনিট আছে রোগের। এরপরে আসো বাতজনিত। তো বাতজনিত রোগের নাম হচ্ছে রিউমেটিক ডিজিজ। কি রিউমেটিক ডিজিজ বানানো হয়েছে, আচ্ছা যাই হোক ডিজিজ। তো রিউমেটিক ডিজিজ মানে হচ্ছে বাতজনিত রোগ। তো এটাকে ইংরেজিতে রিউমেটিক ডিজিজও বলতে পারো, অথবা প্যারালিটিক্যাল ডিসলোকেশনও বলতে পারো। মানে বাতজনিত যে অস্থিচ্যুতিটা হয়, এই বাতজনিত অস্থিচ্যুতিটা মূলত আর্থ্রাইটিস বা অন্য কোনো ব্যাধির কারণে হয়। আর এটা মূলত হয় পুরু সন্ধি ও হাঁটু সন্ধিতে। পুরু সন্ধি কোনটা? কোমরের যে সন্ধি, ওই দিকটাকে পড়ছে সেটা বললাম গহ্বর আর ফিমারের মস্তক, এটাই হচ্ছে উরু সন্ধি। আর হাঁটু সন্ধি হচ্ছে ওই যেটাকে পড়লাম প্যাটেলার। প্যাটেলার আর এই প্যাটেলার ফিমার আর টিবিয়া ফিবুলার কাহিনীটা, ওইখানে যদি কিছু স্থানচ্যুতি হয় বাতজনিত কারণে, তখন তাকে বলবা প্যারালিটিক্যাল ডিসলোকেশন। এরপরে লক্ষণ পারবা, প্রাথমিক চিকিৎসা পারবা, প্রতিরোধ পারবা। এরপরে আসো মচকানো। মচকানো কি ইংরেজি হচ্ছে স্প্রেইং। মচকানো মানে কি বুঝাই তো, যদি কোন মচকানো তার বোঝানো লাগবে।
তো এখানে নিচের লাইন একেবারে শেষের লাইনে মানে মস্কানো পার্টটার শেষের লাইনে দেখো শটান শব্দ আছে। শটান মানে হচ্ছে টান টান, চির ধরে, একটু আগে বুঝাইছি ছিঁড়ে যায়, এটাও বুঝতে পারছো। অর্থাৎ মচকানো মানে হচ্ছে অনেক সময় লিগামেন্ট গুলো টান টান অবস্থায় থাকে, মচকায় গেলে অনেক সময় একেবারেই ছিঁড়ে যায়, আবার অনেক সময় লিগামেন্টে চির ধরে, হালকা একটু মানে ড্যামেজ হয় আর কি। তো যেটা একেবারে ছিঁড়ে যায় খেলোয়াড়দের, তারা তো আর ব্যাক করতে পারে না, বা এর আগের দুইটা অর্থাৎ যাদের চির ধরে বা যাদের শটান হয়ে যায়, মাঝে মাঝেই দেখবা লিগামেন্টে টান দিছে বা টেন্ডনে টান দিছে আর কি খেলোয়াড়দের। তো যাদের ছিঁড়ে যায় তাদের তো ক্যারিয়ার মোটামুটি শেষ। আর যাদের এটা মানে শুরুর দুইটা হয় তাদের ঠিক হইতে অনেক সময় লাগে, কারণ এটা তুমি যদি ঠিক না করে আবার নামো, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা জানি টেন্ডনটা কি, হাড়ের সাথে মাংসপেশির সংযোগ রক্ষা করে। তো যখন তুমি টেন্ডন ছিঁড়ে যাবে তখন তুমি ওই হাড় সমেত বাহুটাই একেবারেই নাড়াইতে পারবে না, অর্থাৎ তুমি পঙ্গু হয়ে যাবে। তো আশা করি বুঝছো। তো মচকানো কোথায় বেশি ঘটে? মচকানো সবচেয়ে বেশি ঘটে, যেটা তোমার ক্ষেত্রেও হয়েছে আমার ক্ষেত্রেও হয়েছে, মাঝে মাঝে রাস্তা দিয়ে যাইতে গেলে কোনো একটা গর্তর মধ্যে পা পড়ে যায়, তারপর একটু মুচকা যায় মনে হয়, অথচ মানে মচকায় না অ্যাকচুয়ালি, মানে জাস্ট একটু ব্যথা হয় আর কি, যেটা মচকানোর মতো অনেকটা। তো এই জন্য সবচেয়ে বেশি মচকানোর ঘটনা ঘটে গোড়ালিতে। তো এখান থেকে একটা এমসিকিউ আসে, অনেকেই ভুল করে। এটা হচ্ছে সাধারণত সবচেয়ে বেশি মচকানোর ঘটনা ঘটে গোড়ালিতে, তবে মনে রাখতে হবে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি মচকানোর ঘটনা ঘটে ঘাড়ে। তো নর্মাল চিন্তা করো, গাড়ি যখন দুর্ঘটনা হবে তখন তোমার পা তো সিকিউর, মোটামুটি হলো সিকিউর, কিন্তু নর্মাল আমরা আঘাতটা পাই আমাদের মাথার দিকে, বেশিরভাগই মারা যায়। যারা বেঁচে থাকে আর কি মচকানো হয় তাদের ঘাড়েই মচকায় গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে। তো এটা একটু এমসিকিউর জন্য পার্থক্যটা একটু মনে রাখো, এইটা হচ্ছে নর্মালি আর এটা হচ্ছে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাড়ে আর কি মচকায়, আর এটা নর্মালি আর কি গোড়ালিতে মচকায়। তো দেখো এটা পড়বা, হাঁটুর চারটি লিগামেন্ট কব্দের সন্ধির মতো কাজ করে। হাঁটুর মধ্যে লিগামেন্ট থাকে চারটা, বুঝানোর কিছু নেই, মনে রাখবা কি চারটা লিগামেন্ট থাকে। তো হাঁটুর সামনের দিকে লিগামেন্টকে বলা হয় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই শব্দটার একটু ব্যাখ্যা দিই, এটা তোমাদের বইয়ে নাই, আমি গুগল থেকে নিছি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো তোমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এইগুলা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ছো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো প্রত্যেক অধ্যায়ে তো এগুলো রিপিট করব না, মানে ব্যাপকভাবে রিপিট করব না, জাস্ট যেটা আসবে সেটার অর্থটা বলবো। যদি কেউ বিস্তারিত জানতে চাও তাহলে আমরা যখন প্রথম অধ্যায়টা পড়াবো ওই ক্লাসগুলো করব। তো অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, যে কোনো জায়গায় অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, আর পোস্টেরিয়র মানে পেছনে। তো অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, লিগামেন্ট তো লিগামেন্ট চিনোই, এর অপর নাম কি পড়াইছি, কন্ডরা। তো লিগামেন্ট তো লিগামেন্ট। এখন এই ক্রুশিয়েট শব্দটার অর্থ কি? ক্রুশিয়েট মানে হচ্ছে ক্রস শেপড স্ট্রাকচার। ক্রুশিয়েট শব্দটার অর্থই হচ্ছে ক্রস শেপড স্ট্রাকচার, মানে কি ক্রস আকারের গঠন। অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, ক্রুশিয়েট মানে ক্রস শেপ স্ট্রাকচার, আর লিগামেন্ট মানে হচ্ছে লিগামেন্ট। তো এইটা দ্বারা শব্দের অর্থ দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে যে হাঁটুর যে লিগামেন্ট, এই যে লিগামেন্ট আছে সেটা সামনের দিকে অবস্থিত, সেটার আকৃতি ক্রস শেপড এবং সেটা কি একটা লিগামেন্ট, অর্থাৎ হাঁটুর সামনের দিকে একটা ক্রস আকৃতির লিগামেন্ট থাকে। এটাকে সংক্ষেপে তুমি ACL বলতে পারো। ACL মানে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো
তো এটা যদি ছিঁড়ে যায় তাহলে সবচেয়ে খারাপ মানে সবচেয়ে বাজে মচকানোটা ঘটে, ঠিক করতে অনেক সময় লাগে। তো আমরা অনেক সময় দেখি যে অনেকের হাঁটু দিয়া সুই ঢুকে। আমি একবার মানে শুনছিলাম এক লোকের আমাদের এইদিকে যে হাঁটু মানে খেতায় কি মানে কি বলে, খেতা তো বলতে পারবো না, কি কাঁথা বলে শুদ্ধ ভাষায় বলি। তো কাঁথার মধ্যে সুই আছে, তো উনি দেখেন নাই, তো ঢুকে পড়ছে হাঁটুর ভিতরে। তো হাঁটুর ভিতরে বলতে মূলত সামনের দিকে ক্রস সেপ্ট এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এসিএল এ ঢুকছে। তারপর অপারেশন করতেছে 2 বার, তারপরেও বের করতে পারে নাই। লাস্টে কি হয়েছে জানি না, তবে এইগুলা একটু জটিল। মানে এইখানে যদি কিছু হয় তাহলে একটু বেগ পাইতে হবে, অনেক প্যারা নিতে হবে। তো দেখো মচকানোর স্থান পরে করলাম, এরপরের পৃষ্ঠে লক্ষণ নিজেরা বুঝবা। প্রাথমিক চিকিৎসা একটু গুরুত্বপূর্ণ। এখানে একটা পরা মানে নাম পাবা, সেটা হচ্ছে নন স্টেরয়েডাল। নন স্টেরয়েডাল মানে কি? স্টেরয়েড ছাড়া। এখন বলতে পারো স্টেরয়েড কি? স্টেরয়েড হচ্ছে একটা লিপিড, লিখবো না আমি, জাস্ট শুনো। স্টেরয়েড হচ্ছে একটা লিপিড, স্টেরয়েড। এখন তুমি বলতে পারো স্টেরয়েডের সংজ্ঞা দাও। স্টেরয়েডের সংজ্ঞা হচ্ছে 6 থেকে 10 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনেট যৌগকে স্টেরয়েড বলে। এখন আবার তুমি আমাকে বলবা হোয়াট ইজ আইসোপ্রিনেট কি কম্পাউন্ড, মানে আইসোপ্রিনেট যৌগ কি? তো আইসোপ্রিনেট যৌগ ব্যাখ্যা দিতে গেলে আবার একটা ক্লাস নিতে হবে আলাদা। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এখানে শুধু মনে রাখো যে স্টেরয়েড মানে হচ্ছে একটা লিপিড। আর আমরা যখন কোষ রসায়ন করব, যেটা শর্ট সিলেবাসের বাইরে অবশ্য, তবে ওই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আমি আগেই পড়ে ফেলছিলাম শর্ট সিলেবাস দেওয়ার আগে। তো ওইটা আমাকে বায়োলজির প্রতি মানে বায়োলজিটা বুঝতে অনেক বেশি সাহায্য করে, ওই কোষ রসায়ন অধ্যায়টা। যদি সময় থাকে একবার রিডিং দিতে পারো। যাই হোক, মনে রাখবা স্টেরয়েড মানে হচ্ছে কি? লিপিড। লিপিড। আর নন স্টেরয়েডাল মানে হচ্ছে স্টেরয়েড ছাড়া যে লিপিড সমৃদ্ধ, মানে স্টেরয়েড ছাড়া যে ওষুধগুলো আছে সেগুলোকে বলা হয় নন স্টেরয়েডাল ওষুধ। তো প্রাথমিক চিকিৎসা হিসেবে নন স্টেরয়েডাল ওষুধ দিতে হবে। তো এখানে একটা খুবই মানে এটা আসে পরীক্ষায় মোটামুটি, এটা হচ্ছে রাইস। রাইস কি? চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে মনে রাখবা রাইস যদি অস্থির কি হয়, মচকে যায়, রাইস। তো রাইস কেন? রাইস হচ্ছে একটা অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। সরি, অ্যাক্রোনিম মানে পূর্ণরূপ নাকি সংক্ষিপ্ত রূপ, দুইটা ঠিক খেয়াল নাই। তো দুইটা একটা হবে আর কি, অ্যাক্রোনিম। তো যাই হোক, এখানে এটা সংক্ষিপ্ত রূপ, এটার একটা পূর্ণরূপ আছে। এটা হচ্ছে আর্থে হলো রেস্ট, আইতে হইতাছে আইস। রেকর্ডিং তো হইতাছে, হ্যাঁ হইতাছে। রাইস। সিতে হচ্ছে কম্প্রেশন। আর ইতে কি? ইতে এলিভেশন সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, এলিভেশন। তো রাইস সংক্ষিপ্ত রূপ, আর্থে হচ্ছে রেস্ট, আইতে আইস, সিতে কম্প্রেশন, ইতে এলিভেশন। এখন এগুলা কি? এগুলো হচ্ছে তোমার যদি কারো, তোমার নিজের অথবা তোমার কোনো মানে কি বলে কোনো ভিকটিমের যদি কোনো হাড় মচকায়, তখন তাকে প্রথমে কি করতে হবে? রেস্ট দিতে হবে, ওই জায়গায় বরফ দিতে হবে। কম্প্রেশন মানে কি? কম্প্রেশন মানে হচ্ছে পরিষ্কার। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার। তো অনেক সময় দেখা যায় যে বাজে ভাবে অ্যাক্সিডেন্ট করার কারণে একবারে ছিঁড়া যায়, মাংসপেশিগুলো ছিঁড়া, তারপর হাড্ডি মচকায়, ভাগ্যক্রমে থাকলে আর কি। অনেক সময় তো একেবারে আলাদা হয়ে যায়, বুঝছো? তো ওই সময় দেখা যায় রক্ত টক্ত থাকে, তো ওইগুলো পরিষ্কার করতে হবে। আমরা তো নর্মালি মচকে যাওয়া মানে বুঝি যে একবারে সেম মানে সুন্দর হাত থাকবে, জাস্ট ভিতরে একটু ফ্র্যাকচার হবে, এটাই মচকে যাওয়া। ব্যাপারটা এরকম না, অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, হাত মাংসপেশি টেন্ডন টেন্ডন ছিঁড়া যায়, তারপর কোনো মতে হাড়টা মচকে মানে হাড়টা কি বিচ্ছিন্ন হয় না, এরকম অবস্থা। তো যাই হোক, এখানে মনে রাখবা কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার। আর এলিভেশন মানে কি?
এলিভেশন মানে হচ্ছে উপরে উঠানো। এখন এখানে উপরে উঠানো কেন, কেন উপরে উঠানো হয়? তোমরা যারা হাসপাতালে গেছো দেখবা, যাদের পা ভাঙছে বা সিনেমাতেই দেখবা যাদের পা মুচকে গেছে বা কোনো হাত মুচকে গেছে, তাদের হাত বা পা রশি দিয়ে উপর উপর দিকে তুলে রাখা হয়, অর্থাৎ এলিভেশন করা হয়। কেন করা হয়? কারণ যখন তুমি কিছু উপরের দিকে তুলে রাখবা, সেখানে রক্তটা প্রবাহিত হবে, তবে একটু কম পরিমাণে প্রবাহিত হবে। তো মচকে গেলে কি হয়, যে জায়গায় মচকে যায় ওই জায়গায় একটা ফ্লুইড জমা হয়। ফ্লুইডটার নাম ঠিক খেয়াল করতে পারতেছি না, সিরাম না কি জানি একটা, যাই হোক এটা রক্ত অধ্যায় পড়বা তোমরা। তো ওই ফ্লুইডটা জমে যায়। তো ফ্লুইড যখন জমে যাবে তখন ওইটা পচনের চান্স বেড়ে যায়। এই জন্য ওই ফ্লুইডটা যাতে কম জমে, রক্তটা যাতে কম আসে, ওই ফ্লুইডটা মূলত রক্তের জন্য হয়, ওই রক্তটা যাতে কম আসে এই জন্য ওই মচকানো স্থানটাকে উপর দিকে রাখা হয়, তাহলে ওই ফ্লুইডটা কম জমে এবং ওইখানে ওই ওইখানে পচন ধরার চান্স একটু কমে। তো আশা করি বুঝতে পারছো। তো রাইস হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তো রাইস দিলেই হবে না, পরবর্তীতে হাসপাতালও নিতে হবে, না হলে তোমার পুরো হয়ে যাবে আর কি। এটা হচ্ছে জাস্ট যদি কেউ না জানো, মানে তোমার সামনে হঠাৎ কিরা কেউ মুচকে গেছে, তখন তুমি এটা করতে পারো। তো আর যদি তোমার শত্রু থাকে তাহলে আর করার দরকার নেই, পাশ কাটে আসা করবে। ওই পৃষ্ঠায় আর কিছু বোঝানোর মতো নাই, আমরা সর্বশেষ পৃষ্ঠায় চলে আসলাম এই অধ্যায়ের। তো দেখো এখানে 5 নাম্বার পয়েন্টটা দেখো, নাম হচ্ছে ফন্টানেল। হোয়াট ইজ ফন্টানেল? ফন্টানেলটা আবার কি? আমরা যখন করোটির অস্থি পড়ছিলাম, অর্থাৎ মাথার খুলির অস্থি, করোটিকা, সরি করোটি না, করোটি মানে হচ্ছে পুরা মুখ, আর করোটিকা হচ্ছে শুধু মাথার খুলি। তো মাথার খুলির মধ্যে 6টা অস্থি ছিল, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এথময়েড, স্ফেনয়েড, টেম্পোরাল। এই 6টা অস্থি আমরা যখন ছোট থাকি তখন পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকলেও, মোটামুটি দৃঢ়ভাবে যুক্ত থাকলেও কিছু ফাঁকা স্থান থাকে, ওই ফাঁকা স্থানকেই ফন্টানেল বলে। এটা অধ্যায় শেষে দেওয়া আছে, তবে অধ্যায়ের মধ্যে এখানে নিয়ে কোনো আর আলোচনা করা নাই। তো ফন্টানেল মনে রাখি ফাঁকা স্থান, আর এটা আমাদের শিশু অবস্থায় থাকে করোটিকার মধ্যে। এরপরে হ্যাভার্সিয়ান তন্ত্র কন্যা মোস্টিয়ন, এটা আমরা পড়ছি। তো দেখো ডাক্তাররা, আমরা তো অস্থি ভঙ্গ বলতেছি, তো ডাক্তারদের তো এত সময় নাই অস্থি ভঙ্গ এত বড় উচ্চারণ করে ওনারা, মানে সরি লেখার আর কি, ওনারা লেখেন নর্মালি এফ অথবা এফ আর এক্স, এফ অথবা এফ আর এক্স দ্বারা কি বোঝায়? এটা মূলত বোঝায় ফ্র্যাকচার। অর্থাৎ তুমি যদি কোনো প্রেসক্রিপশনে এফ অথবা এফ সিম্বলটা দেখো, তার মানে বুঝবা অস্থি ভঙ্গ বুঝাইছে আর কি ডাক্তার। তো ডাক্তাররা সংক্ষেপে ফ্র্যাকচারকে এফ অথবা এফ দ্বারা লিখে থাকে। এরপরে লাক্সেশন, অস্থি সন্ধির স্থানচ্যুতি। অস্থি সন্ধির স্থানচ্যুতি এখন এইটাকে আমরা একটা ট্রিক দ্বারা মনে রাখি। দেখো সাবান কি অনেক পিচ্ছিল পদার্থ না? তো তুমি যখন সাবানের উপর পা দিবা বা কোনো বস্তু যখন সাবানের উপর থাকবে, তখন সে পিছলায় গিয়ে তার স্থান থেকে সরে যাবে। আর আমাদের দেশে অন্যতম একটা জনপ্রিয় সাবান হচ্ছে লাক্স। এই জন্য অস্থি সন্ধির স্থানচ্যুতি, ওই অস্থি সন্ধিগুলা ওই লাক্স সাবানের জন্য কি করে, তার পিছলা খায় আর কি, তার স্থান থেকে সরে যায়। এই জন্য অস্থি সন্ধির স্থানচ্যুতিকে বলা হয় লাক্সেশন। বুঝছো?
জাস্ট ফর মানে মনে রাখার জন্য, জাস্ট ফর মেমোরাইজিং, সিরিয়াস কিছু না। এরপরে হোয়াট ইজ মচকানো। এরপরে আর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে মচকানো। মচকানো ইংরেজি কি? তো এটা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখবা। তোমরা তো ক্রিকেট খেলা দেখোই, ক্রিকেট খেলায় কি হয়, অনেক সময় অনেকে ইনজুরি হয়। তো তখন দেখবা যে তাড়াতাড়ি করে অনেকে দৌড়ে যা ওইখানে স্প্রে করে, মানে যে জায়গায় ইনজুরি হয়েছে ওই জায়গায় স্প্রে করে। স্প্রে ওইখানে স্প্রে করলে তাৎক্ষণিকভাবে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য কোনো ব্যথা অনুভব হয় না। তো নর্মালি কি হয়, মচকা যায়। তো মচকা গেলে কি করে, স্প্রে করে। এই জন্য মচকানো ইংরেজি হচ্ছে স্প্রে। তো এই শব্দটা শেখার মাধ্যমে আমরা আমাদের বইটা শেষ করলাম, চলনা অঙ্গাচলনা 5টা ক্লাসের মাধ্যমে পুরা বই শেষ করছি। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে শেষ হয়ে হইল না শেষ। আমি আজকে প্রথমেই বলছিলাম যে এটা আমাদের শেষ ক্লাস, তবে দুর্ভাগ্যবশত আমার আর একটা ক্লাস লাগবে। তো তুমি যদি এই পর্যন্ত করো তাও চলবে, তবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যত প্রকারের ছন্দ হইতে পারে, যত প্রকারের ট্রিক হইতে পারে সব পড়াবো। প্লাস ভার্সিটি অ্যাডমিশনে আসা এক্সট্রা ইনফো, আজাইরা কোনো এক্সট্রা ইনফো না, যেগুলো আসছে সেগুলো আমি পড়াবো। তো পরবর্তী ক্লাস অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং। তো এই পর্যন্ত যারা যারা ধৈর্য নিয়ে করছো, যদিও আমার মনে হয় না কেউ দেখবা, যদি দেখো তাহলে সেটা আমার জন্য অনেক বড় ভাগ্য আর কি। আমি নিজে করছি তো আমার অনেক লাভ হয়েছে পরে। আমার যে দেখা গেছে যে প্রথমবার অধ্যায়টা পড়ছিলাম যখন অনেক কিছু ডাউট ছিল, অনেক ব্যাখ্যা জানতাম না। তো তোমাদেরকে যখন মানে পড়াইতে গেছি তখন ক্লাস করানোর আগে তো একটু রিভিশন দিতে হয়েছে। ওই সময় যেগুলা ব্যাখ্যা জানতাম না ওইগুলা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি। আমার অনেক লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর তো তোমরা দেখলে আরো আমার অনেক ভালো লাগবে আর কি। তো যাই হোক, আমরা বইটা শেষ করলাম এবং আগামী ক্লাসে সমস্ত সন্ধ্যা একবারে করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর আগামী ক্লাস করার আগে অবশ্যই অবশ্যই পুরা বইটা একবার রিডিং দিয়ে আসতে হবে, না হলে কিন্তু ক্লাস বুঝবা না। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।